নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি দেবাশিস চক্রবর্তী রয়েছি আজকে আপনাদের সঙ্গে। আজকের হাল্লাবোল আমার কাছে একটু অন্যরকম, একটা আলাদা রকম অনুভূতি আজকের এই অনুষ্ঠানে হচ্ছে। তার কারণ এই যে আমরা যে টিম ওয়ার্ক করি, আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি, একসঙ্গে সত্যটাকে আমরা তুলে ধরবার চেষ্টা করি। আমাদের প্রত্যেকের মন এবং মানসিকতা যদি একই সূত্রে আবদ্ধ না হয়, তাহলে কখনোই বেস্ট প্রেজেন্টেশন এবং বেস্ট অনুষ্ঠান প্রোডাক্ট আপনাদের কাছে কখনোই আসতে পারে না, এটা আমি বিশ্বাস করি। এবং আপনারা প্রচুর মানুষ, তারা ভারতের হোক বাংলাদেশের হোক, তারা ইউটিউবে দেখছেন। ইউটিউবে আমরা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, অবশ্যই আমাদের আর কয়েক স্টেপ যেতে হবে, তারপর আমাদের বিগ অ্যাচিভমেন্ট হলে বলবো, আজকে বলবো না। আজকের অনুষ্ঠানটা কেন ভালো লাগছে আমার কাছে, তার কারণ এই যে শত প্রতিকূলতার মধ্যে যারা মাথা তুলে দাঁড়ান, তাদেরকে আমরা মানুষ বলে সম্মান করতে পারি। আমাদের যারা আজকে প্যানেল গেস্ট, আজকে বাংলাদেশের গৃহযুদ্ধ নিয়ে আলোচনা করব, বিজয় দিবসের আগে বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে নিয়ে সমস্ত কথা বলবো। কিন্তু আমাদের প্যানেল গেস্টরা প্রতিনিয়ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে মাথা তুলে এই স্টুডিওতে বসে তারা তাদের অবস্থানকে স্পষ্ট করে, সবাই তাই। কিন্তু আজকে বিশেষ করে একজনকে আমার সম্পূর্ণ গ্র্যাটিটিউড দিতে চাইব, আমার সম্পূর্ণ শ্রদ্ধা জানাতে চাইব। তিনি হচ্ছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ, আমাদের সঙ্গে আজকে রয়েছেন। আজকের অনুষ্ঠানে সরাসরি তিনি বাংলাদেশ থেকে আমাদের গেস্ট। তো আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অনেক 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 ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। রবীন্দ্র ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। আমি ভারতীয় বেশ কিছু মিডিয়া, আপনার বেশ কিছু কথা শুনেছি, আপনার ফেসবুক পোস্ট আমি দেখেছি। একাধিক জায়গায় সংখ্যালঘু নির্যাতন নিয়ে আপনি সোচ্চার হচ্ছেন, আমরাও সোচ্চার হচ্ছি, কিন্তু প্রেক্ষাপটটা একটু আলাদা। উনি বাংলাদেশের মাটিতে বসে সোচ্চার হচ্ছেন, যেখানে প্রতিদিন রাত হলেও কোথাও না কোথাও হিন্দুদের বাড়ি, সংখ্যালঘুদের বাড়ি ভাঙচুর হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে, মানুষের খুন জখম মৃত্যু ঘটছে। আর আমাদের আন্দোলনটা এরকম জায়গায় দাঁড়িয়ে সবাই মিলে সহাবস্থানের এবং যারা সংখ্যালঘু তাদের অস্তিত্বকে কায়েম করা, সেই লড়াইটা আমরা লড়ছি। আজকে অবশ্যই আমার রবীন্দ্রনাথ বাবুকে পেয়ে ভালো লাগছে, যেরকম ঠিক তেমনিভাবে আমার খুব ভালো লাগছে আজকে আমার সঙ্গে বাংলাদেশ থেকে আরেকজন গেস্ট, তিনিও থাকবেন। অবশ্যই আমি পরিচয় করে দেবো, কিন্তু আজকে আমরা যে বিষয়টা নজর রাখছি সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। এই গৃহযুদ্ধের পরিস্থিতি কেন? বিজয় দিবসকে সামনে রেখে বাংলাদেশে হাসিনার প্রত্যাবর্তন হচ্ছে কিনা, শেখ হাসিনার প্রত্যাবর্তন, সেটা আমি জানি না। কিন্তু সাজিদ ওয়াজেদের পোস্ট, তার টুইটার এবং তার মায়ের পাঠানো অডিও বার্তা, সেটা যখন সামনে রাখা হচ্ছে এবং যখন আমি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে দেখছি যে আওয়ামী লীগের মানুষজন এতদিন পর আবার তার রাস্তায় নেমেছে, বাড়িঘর পোড়ানো, তাদের প্রাণ নিয়ে নেওয়া, হত্যা করা, তাদের সম্পত্তি লুট করা, সব কিছু হয়েছে। কিন্তু তারপরেও আজকে বিজয় দিবসকে সামনে রেখে, 16 তারিখ বিজয় দিবস, আর আজকে শহীদ বিজয় দিবস, বুদ্ধিজীবী বিজয় দিবস আজ 14 তারিখ। তো সেখানে দাঁড়িয়ে তারা যখন রাস্তায় নামছে, যেখানে ভাষা দিবসের শহীদ প্রতিকৃতি, তার গায়ে লেখা জয় বাংলা স্লোগান মুছে দেওয়া হয়েছিল, তার আবার নতুন করে লিখছে। এই যে বাংলাদেশের মানুষের আবার জেগে ওঠে এক অংশের মানুষের, এটাকে আমরা ইতিবাচক বলে মনে করছি। আজকের অনুষ্ঠানে সেই জন্য আপাতভাবে যুদ্ধ পরিস্থিতি কতটা কি হবে আমরা জানি না, তবে একটা জিনিস ঠিক যে বিদেশ সচিব বাংলাদেশ ঘুরে আসার পর ধীরে ধীরে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে খানিকটা। মানে আজকে আপনারা চমকে যাবেন গৃহযুদ্ধ পরিস্থিতি আমরা কেন বলছি, তার কারণ হচ্ছে জামাত নেতা, বিএনপি নেতা, তারাও কিন্তু এই অন্তর্বর্তীকালীন যে সরকার চলছে, তার যিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তাকে সমালোচনা করছেন। তার বক্তব্য আপনাদেরকে দেখাবো। তবে এখন ঠিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ আমরা আলোচনা করব আজকে। অবশ্যই আমাদের এই অনুষ্ঠানে একটা অতিরিক্ত সংযোজন আমরা যেটা বললাম সেটা অবশ্যই রাখবো। কিন্তু যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে, আমি পরিচয় করাবো। আমাদের সঙ্গে আমার খুব ভালো লাগছে ভগবত প্রবক্তা নওল কিশোর গোস্বামী আমাদের সঙ্গে রয়েছেন। আমি স্বাগত জানাবো নওল কিশোর গোস্বামীকে আমাদের অনুষ্ঠানে। সঙ্গে রাজনৈতিক দুই প্রবক্তা যারা দীর্ঘদিন ধরে আমাদের অনুষ্ঠানে শোভা বাড়ান, তন্ময় মুখোপাধ্যায়, বিজেপির মুখপাত্র, স্বাগত জানাই তন্ময়দাকে। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মী সুকন্যা ভট্টাচার্য, তিনিও আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আমি সুকন্যা দেবীকেও স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। আমি মোহাম্মদ মনিরুজ্জামান মাতব্বর আমাদের সঙ্গে রয়েছেন, যিনি অর্থনীতিবিদ এবং বিএনপি নেতা। আমি আপনাকেও আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। তবে একদম প্রথম
আপনাদেরকে দেখাবো যে আইনজীবী আইন যে বিষয়ে কোনো একটা দেশের আইনের শাসন যদি না থাকে তাহলে সে দেশে সাধারণ মানুষের সেই দেশের উপরে সাধারণ মানুষের আস্থা ভরসা কমে যায়। তো কাজেই এই যে চিন্ময় কৃষ্ণপ্রভুকে যে গ্রেপ্তার করা হলো এবং তারপরে আমরা দেখলাম যে প্রথম দিন প্রচুর আইনজীবী তারা আসলেন এবং তারা লড়াই করবার চেষ্টা করলেন, তার মামলাটাকে লড়াই করবার চেষ্টা করলেন, তার মামলা নিয়ে তারা ফাইট করবার চেষ্টা করলেন। বহু মানুষ ছিলেন, কিন্তু তার পরবর্তী সময়ে যখন আমরা দেখলাম তখন দেখলাম যে আইনজীবীর সংখ্যা কমে গেছে তা নয়, নেই। চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে লড়াই করবার জন্য আদালতে আইনজীবী পাওয়া যাচ্ছে না, এই হচ্ছে সমস্যা। আইনজীবী নেই, তার কারণ কি? একাধিক লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে, একাধিক লোককে থ্রেট করা হয়েছে, এরকমটা অভিযোগ সরাসরি বাংলাদেশ থেকে আসছিল। আর যখন এই ধরনের বক্তব্য আসছে ঠিক সেই সময় আপনারা সবাই জানেন যে আগামী 2025-এর 2রা জানুয়ারি পরবর্তী শুনানি রয়েছে মামলার, কিন্তু এই যে জামিন যে ওনার হবে কি হবে না সেই বিষয়ে মামলাকে অগ্রগতি যাতে হয়, মানে জামিনের এই যে শুনানিকে এগিয়ে আনবার জন্য কোর্টে যিনি গেলেন তিনি হচ্ছেন রবীন্দ্র ঘোষ, যিনি আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। কিন্তু বিচারের নামে প্রহসনের ছবিটা কিভাবে উঠে আসলো সামনে সেটা একবার আপনাদের সামনে দেখাই। ওকালতনামা নিয়ে গেলেও কোনো অজুহাতে রবীন্দ্রবাবুকে তার মামলাটি লড়তে দেওয়া হলো না। কি কি অজুহাত দেওয়া হলো, কি বলা হলো, আমি সবটাই শুনবো সরাসরি ওনার কাছ থেকেই। তবে একেবারে প্রথমেই আমার আবারও আরেকবার জানাই সম্পূর্ণ শ্রদ্ধা এই কারণের জন্য রবীন্দ্র ঘোষের প্রতি, তার কারণ উনি যেভাবে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে সংখ্যালঘুদের হয়ে লড়াই করছেন, আপনাকে স্যালুট জানাই। আমি চলে যাব, রবীন্দ্র ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। রবীন্দ্রবাবু, যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে, এই পরিস্থিতিতে আপনি যখন চিন্ময় কৃষ্ণপ্রভুর এই জামিনের মামলা সেটাকে এগিয়ে আনবার জন্য শুনানিতে গেলেন, ঠিক সেই সময় আপনি বলেছেন আপনাকে পেছন থেকেও ঠেলা দেওয়া হয়েছে এবং নানানভাবে বাধার সম্মুখীন হয়েছে। কোনো না কোনো জায়গায় আমরা বুঝতে পারছি যে আইনের শাসনটা এই মুহূর্তে বাংলাদেশে নড়বড়ে। আইনের শাসন কোনো একটা দেশে অত্যন্ত জরুরি। এখন এই আইনের শাসনের অবস্থাটা কি বাংলাদেশে? ধন্যবাদ। আমি বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আমি আজকে 35 থেকে 37 বছর পর্যন্ত আইন পেশায় আছি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আমি একজন অ্যাডভোকেট। রবীন্দ্রবাবু, আপনি একটু পিছিয়ে বসুন, আপনার মানে ছবিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, এবার বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। বাংলাদেশের সুপ্রিম কোর্টে 38 বছর যাবৎ এই আইন পেশায় নিয়োজিত আছি। এটা ছাড়াও আমি মানবাধিকার কর্মী, বাংলাদেশ মাইনরিটি ওয়াচ, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি, বাংলাদেশ মাইনরিটি ওয়াচ অর্গানাইজেশন, মানবাধিকার সংগঠনের আমি কর্মকর্তা। আপনারা হয়তো জানেন আমরা এই দেশটা স্বাধীন করেছিলাম 71 সালে। আমি একজন মুক্তিযোদ্ধা। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই মিলে আমরা দেশটা স্বাধীন করছিলাম। 71-72 একটা সংবিধান ছিল। এই সংবিধানে 72 সংবিধানে আচ্ছা বেশ, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। রবীন্দ্র ঘোষ আমাদের সঙ্গে ছিলেন। আমি নওল কিশোর গোস্বামী আমাদের সঙ্গে রয়েছেন। আমি আপনার কাছে আসবো। আজকেও আমরা ছবিতে দেখলাম যে গতকাল রাতেও সংখ্যালঘু হিন্দুদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই ছবি যদি একটু এখন এই মুহূর্তে দেখানো যায়, আমাদের দেখাবো যে সংখ্যালঘুদের বাড়িতে আক্রমণ হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। সুনামগঞ্জের পরে, নীলফামারীর পরে বাবু কান্তি নামক একজন, তার বাড়ি দেখুন ভাঙচুর করা হয়েছে। চট্টগ্রামে সনাতনীদের উপর আক্রমণ। এই আমি শুনতে পাচ্ছি, এখানে আমি শুনছিলাম বাংলাদেশেরই একজন রিপোর্টার, প্রতিনিধি, সংবাদ মাধ্যমে তিনি রিপোর্টটা করছেন। তিনি বলছেন যে তালা দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, তালা আটকে, অর্থাৎ একসঙ্গে পুড়িয়ে মারার একটা পরিকল্পনা। কি বলবেন আপনি? এবং গতকাল জামালপুরেও সনাতনীদের মূর্তি দেখুন,
মায়ের মূর্তি কিভাবে ভাঙচুর করা হয়েছে, মায়ের মস্তক ছেদন করা হয়েছে, এইগুলো এই হচ্ছে চলছে বাংলাদেশে, হচ্ছে পরিষ্কার ছবি। কি বলবেন গোস্বামী? হচ্ছে গিয়ে আমরা তো সনাতনী, আমাদের সহনশীলতা, সভ্যতা, ভদ্রতা, বব্রতা এবং মানবিকতা এবং প্রকৃত মানুষ ও মনুষ্যত্বের পরিচয় আমাদের সনাতনীদের মধ্যে ছিল, আছে এবং থাকবে। আজকে যে সমস্ত কাণ্ড কারখানাগুলো বাংলাদেশের জামাতরা করছেন, এবং আমার ধারণা তার সাথে যুক্ত কিছু মৌলবী ওখানকার আছেন এবং তাদেরকে সম্পূর্ণ মদত দিচ্ছেন কিছু উগ্রপন্থী, উগ্রবাদী সংস্থা, যার প্রথম হচ্ছে পাকিস্তান। আপনি জেনে রাখুন, আপনার গতকালকে ঘটনা বলি, আমার কাছে মেসেজ এসছে যে এই যে ঘটনাটা চলছে খুব শিগগিরই, আমি গতদিনে বলেছিলাম জানুয়ারি মাস, লাস্ট আপনি রাখবেন ফেব্রুয়ারি মাসের মধ্যে কিচ্ছু হবে না, আবার সেই সরকার ফিরে আসবে, শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং যারা যারা অত্যাচার করছেন সংখ্যালঘুদের প্রতি তাদের প্রত্যেকটাকে চিহ্নিত করে একেবারে আজীবনের মতন কারাদণ্ড দেওয়া হবে, কারাবাস তারা করবে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আজকে সনাতন ধর্মের জয় ছিল, জয় আছে, জয় থাকবে। আমি তো পরিষ্কার বলছি, আপনি দেখেছেন গত দুদিন আগে আমাদের কোনো একটা বজরং দলের সংস্থা থেকে এক ব্যক্তি বলেছেন যে केवल भाई साहब हमें 15 मिनट के लिए गेट खोल दिया जाए बॉर्डर का, केवल 15 मिनट के गेट खोल दिया बॉर्डर का, हम समझ लें हम क्या कर सकते हैं। আমি তো পরিষ্কার বলছি হুঙ্কার দিয়ে, যে কোনো একটা বর্ডার খুলে দিক মাত্র 10 মিনিটের জন্য, 10 মিনিট, আধ ঘন্টা 1 ঘন্টা লাগবে না, 10 মিনিটের গেটটা খুলে দিক, আর ভারত সরকার পারমিশন দিক। আমাদের ভারতবর্ষের যে 1,40,00,000 এখানকার জনসংখ্যা আছে তাদের লাগবে না, শুধু পশ্চিমবঙ্গ দিয়ে বলছি আমি, পশ্চিমবঙ্গের আমাদের সনাতনী যারা আছি আমরা সকলে যদি ঝাঁপিয়ে পড়ি তাহলে 10 মিনিট লাগবে না জামাতদের, উগ্রবাদীদের, মৌলবাদীদের, নচ্ছারদের ওই পদ্মার চুবানি টুবানি খাইয়ে মারতে। একদম। আমি এই মুহূর্তে আবার রবীন্দ্রনাথ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, রবীন্দ্র ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমি যাব ওনার কাছে, আবারও আপনার কাছে যাব। এরপর যে ঘটনাটা ঘটলো, আপনি এই জামিনের যে মামলা সেটাকে এগিয়ে আনবার জন্য চট্টগ্রাম আদালতে গেলেন ঢাকা থেকে এসে, এবং আপনাকে দেখা গেল একাধিক পুলিশ আপনাকে গার্ড করে নিয়ে যাচ্ছে। পুলিশ গার্ড করে আপনাকে নিয়ে যাচ্ছিল কেন? এবং তারপরেও আপনি বলেছেন যে আপনাকে ধাক্কা দেওয়া হয়েছে কোর্টের মধ্যে, এমনকি জজ সাহেবকেও মামলা শুনতে দেওয়া হচ্ছে না, হুমকিও দেওয়া হয়েছে। কি পরিস্থিতি ছিল সেদিন? আমি প্রথম দিন লয়াররা মিডিয়েট করেছে, এখানে আসা উচিত, কোর্টের মধ্যে আসা, আমি আইনের লড়াই করবো, আমার ওকালতনামা আছে, আমি আইনের লড়াই করবো, অজুহাতে বিভিন্ন আখড়াই ভালো, আপনি চলে যান। তারপরে 2-1 লয়ার আমাকে হেনস্থ করেছে, 17 থেকে 18 জন আইনজীবী প্রসিকিউশন লয়ার দাবি করে ঢুকে হেনস্থ করবে। কিন্তু আমাদের আইনের লড়াইটা সবার জন্য, ব্যক্তিগতভাবে অনেকবার এটা শিকার হয়েছি। এখন আমি শুধু হিন্দুদের জন্য লড়াই করি এরা, কিন্তু মুসলমান তাদের লড়াই করি, এরকম ইনস্ট্যান্স হবে। আমরা সংবিধানে নিরপেক্ষতা নাই, সংবিধানে নিরপেক্ষতা না থাকার কারণে বারবার আমরা নিগৃহীত হচ্ছি। যে অবস্থা দেখলাম, দুদিন আমি উপস্থিত
এবং 2 দিন উপস্থিত আমাকে পুলিশ কেন আসবে, আমাকে পুলিশ নিয়ে কেন? আমি বুঝতে পেরেছি এই কোর্ট গেলে ওকালতনামা আমার একটা, এটাই আমার দরকার। পুলিশ আমাকে নিয়ে আসবে কখনো আশা করি নাই। দেশে অত্যন্ত দুঃখজনক ওই দিন লয়াররা, দুষ্ট প্রকৃতির লয়াররা নাম সবাই বলতে পারে, তারা আমাদেরকে আহত, পিছন দিক থেকে হামলা। এখন এইটা আমি তোকে চিনি না, থেকে চট্টগ্রাম গিয়ে 2-1 লোকে আমাকে। এবার একটা জায়গায় একটু জিজ্ঞেস করবো আপনাকে, এই যে আইনের মধ্যে এই ব্যাপারটা কি মানে কতটা গ্রহণযোগ্য যে আপনি ঢাকা থেকে গেছেন বলে আপনাকে মামলা লড়তে দেওয়া হবে না, আপনাকে জজ সাহেব বললেন যে স্থানীয় আইনজীবী নিয়ে এসে এই মামলায় আপনাকে উপস্থিত করতে হবে, তাহলেই আপনি মামলা লড়তে পারবেন। এবার আইনে সিদ্ধ বা আইনের নিষেধ এরকম তো একটা বিষয় রয়েছে। আপনি একটু আগেই বলেছেন যে দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে আপনি প্র্যাকটিস করছেন, এই বিষয়টা কি আছে? কারণ আমি ভারতবর্ষে দেখি কলকাতার বহু আইনজীবী তারা দিল্লিতে মামলা লড়তে যান, আবার তারা দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় মামলা লড়তে যান। তাহলে এই ক্ষেত্রে আপনাকে বাধা দেওয়া হচ্ছে কেন, বা কারা দিচ্ছে বাধা? এরা জজ সাহেব কোনো বাধা দিচ্ছে না। এখানে কিছু আইনজীবী আছে, পলিটিক্যাল পার্টি করে, বিএনপিও করে, জামাতে ইসলামও করে। আমার এখানে যাওয়ার উদ্দেশ্য হলো মানুষকে সার্ভিস দেওয়া, মানুষকে তার অধিকার থেকে যাতে বঞ্চিত না হয় সেটার জন্য লড়াই করা। আমি গিয়েছি ওখানে একমাত্র কারণ আমি দেখেছি এই আপনার প্রভুর জন্য, ওনার জন্য অন্য কোনো লয়ার, হিন্দু লয়ার বা মুসলমান লয়ার ওখানে কন্টেস্ট করতে পারে না, অ্যাপিয়ার হতে পারে না। কেন? তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, 70 জন হিন্দু লয়ারের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলায় ভয় পেয়ে যাচ্ছে যে তখন ওকে অ্যাপিয়ার হবে তাদেরকে। আর এখানে বার অ্যাসোসিয়েশনের একটা রিজলিউশন নাকি হয়েছে, আমাকে দেখাইনি। আপনি বার অ্যাসোসিয়েশনের কথা বলছেন, আমার কথা হচ্ছে এই যে যারা আইন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, এবার এদের উপরেও তো সরকার রয়েছে, কোনো দেশের সরকার, আপনাদের যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এই ব্যবস্থায় তো কোনো একজন অভিযুক্তের বিচার পাওয়াটা আইনত উচিত, কিন্তু তাকে আইনজীবী যদি না দেওয়া হয়, আমাদের ভারতের ক্ষেত্রে আমরা দেখেছি যে জঙ্গি অভিযোগে যারা গ্রেপ্তার হচ্ছে তারাও আইনি পরিষেবা পান। তাহলে বাংলাদেশে এমন কি ঘটনা ঘটলো যে একজন চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি জঙ্গি নন, যদিও অনেকেই বলছে ইসকনকে জঙ্গি সংগঠন বলে আখ্যা দেওয়ার জন্য, কিন্তু তার হয়ে মামলা লড়বার কোনো আইনজীবী দাঁড়াচ্ছেন না কেন? আপনি 70 জনের বললেন যে বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমি একটা ছবি দেখাই আপনাকে, ইনিও একজন আইনজীবী যাকে হসপিটালে ভর্তি করা হয়েছে বলে আমাদের কাছে ছবি এসছে। আর আমরা যখন এইসব ছবি ভারতীয় মিডিয়া থেকে দেখাচ্ছি, বাংলাদেশের প্রচুর রিপ্রেজেন্টেটিভ যারা আমাদের সঙ্গে প্যানেলে বসছেন তারা বলছেন এগুলো ডক্টর ভিডিও, বানানো ভিডিও, ফেক ভিডিও, অর্নামেন্টেশন করা হয়েছে। এই আইনজীবীকে মেরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা কি সত্যি? এবং আইনি পরিষেবা চিন্ময় প্রভুকে দেওয়া যাচ্ছে না কেন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে? আইনের পরিষেবার জন্য পরিষ্কার আইন বাংলাদেশে আছে, সেই বাংলাদেশেও আইনজীবী উপস্থিত হচ্ছে। তাদের কারণ হলো, এটার কারণ তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তারা ভয় পাচ্ছে আশ্রয় কোর্টে আসলে তাদের করা হবে। এই ধরনের পরিস্থিতি বিরাজ করছে। তাইলে আমার ওখানে তো মানে পুলিশ নিয়ে যাওয়ার কথা ছিল না, তুই এমনিও যেতে পারতাম। তার কারণ হলো যেমনে করে হোক এই মানে চিন্ময় প্রভুর মামলায় তাকে কন্টেস্ট করতে দিবে না। সেখানে আমি ওই দিন বলেছিলাম, গত পরশুদিন, যে আপনারা যে কোনো একজন বা 2 জন মুসলমান লয়ার অ্যাপিয়ার করুন, আমরা আপনাকে আইনগত যে ফিটা দিতে হয় সেটা আমরা দেব। কেউ রাজি হলো না।
সেক্রেটারি অ্যান্ড প্রেসিডেন্ট অফ দি বার অ্যাসোসিয়েশন তারা একদম ডিনাই করলো আমরা এই এটাতে এফআইআর হতে পারে না। তাহলে কি আপনার মনে হয় যে আগামী 2 তারিখ যখন এই মামলার আবার শুনানি হওয়ার নির্দিষ্ট তারিখ রয়েছে, সেই দিন আপনি গিয়ে কন্টেস্ট করতে পারবেন? আপনি কি আশাবাদী? আমি কন্টেস্ট করলাম, কিন্তু ওই দিন যদি একই পরিবেশ হয় তাহলে তো বিচার পাবে না, চিন্ময় প্রভু তো বিচার পাবে না। ওই দিন যদি একই অবস্থা হয় কি করে বিচার হবে বলুন? উনি বলে দেবে হয়তো রিজেক্ট করুক বা উনি অ্যালাউ করুক অ্যাপ্লিকেশন। উনি অ্যালাউ করলে আমাদের কোনো অসুবিধা নেই। যদি রিজেক্ট করে, আমাদের তো একটা প্রভিশন আছে, রিজেক্ট করার সাথে সাথে আমরা হাইয়ার কোর্টে যেতে পারি। আমরা 10 কোর্ট থেকে হাইয়ার কোর্টে যেতে পারি, হাইকোর্টে যেতে পারি, সুপ্রিম কোর্টে যেতে পারি। কিন্তু উনি তো রিজেক্ট করতে হবে আমার অ্যাপ্লিকেশন। উনি তো রিজেক্ট করছেন না, উনি ফেলে রাখছেন। উনি তো ডিনাই, জাস্টিস ডিনাইড, জাস্টিস ডিনাই, এই অবস্থা হচ্ছে। একদমই। রবীন্দ্র ঘোষ আমাদের সঙ্গে। রবীন্দ্র বাবু আপনি থাকুন আমাদের সঙ্গে, একটা বিরতির সময় হয়েছে। বিরতির পর ফিরে এসে আমাদের সঙ্গে মোহাম্মদ মনিরুজ্জামান মাতব্বর রয়েছেন, বিএনপি নেতা। আমি আপনার কাছে যাব। এই যে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি, এই পরিস্থিতি যদি সত্যি হয়, যদি বাড়িঘর জ্বালানো হয়, সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়, একজন সাধারণ মানুষ তিনি আইনি পরিষেবা যদি না পান, তাহলে সেখানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে সেটা তো থাকার থেকে না থাকা ভালো আমার যে মনে হয়। কিন্তু মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। আমি এই প্রশ্ন নিয়ে আসবো অবশ্যই একটা ছোট্ট বিরতির পর। অবশ্যই রবীন্দ্র ঘোষ আমাদের সঙ্গে থাকবেন, বাকি গেস্টদের কাছেও যাব। দ্রুত ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এই প্রথম মনে হয় কোনো দেশের ক্ষেত্রে কোনো অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার পর আইনি পরিষেবা পাচ্ছেন না, এবং ওনার যে ওকালতনামা সেটা গ্রহণ করা হচ্ছে না, রিজেক্টও করা হচ্ছে না, পেন্ডিং করে রাখা হচ্ছে যাতে উনি উচ্চ কোর্টে আইনি পরিষেবা না পান। মনিরুজ্জামান মাতব্বর আমাদের সঙ্গে রয়েছেন। কি মনে, এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের তো ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন উঠবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে আজকের এই জনপ্রিয় উপস্থাপক আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি প্রথমেই ফরএভার গ্রেটফুল টু অল ইন্ডিয়ান নেশনস বিকজ অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্সে, আমাদের যে বিকেম ইন্ডিপেন্ডেন্স ইন 1971, এখানে ইন্ডিয়া আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন, আমাদের শরণার্থীদের আশ্রয় দিয়েছেন। এজন্য আমরা ফরএভার গ্রেটফুল টু অল ইন্ডিয়া। আজকে অ্যাজ এ প্রেজেন্টার আপনাকে আমি বিশেষভাবে অনুরোধ জানাবো, প্রয়োজনে আমি আপনাকে আপনার এয়ার টিকিট স্পন্সর করব। বাংলাদেশকে নিয়ে যে প্রোপাগান্ডা এখন ইন্ডিয়ার বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে, এটা ম্যাক্সিমাম ফেব্রিকেটেড, ম্যাক্সিমাম আষাঢ়ে গল্প। আপনাকে এই জন্য আমি কোরিয়াল ইনভাইটেশন জানাচ্ছি, আপনি বাংলাদেশ ভিজিট করুন, আমি স্পন্সর করব। আমি অবশ্যই বাংলাদেশ ভিজিট করব, আপনি আমায় স্পন্সর করবে বলছেন, কিন্তু তারপর ফিরে আসবো তো। না, আমি এই কারণের জন্য বলছি, আপনার সঙ্গেই আপনার টিভি স্ক্রিন শেয়ার করছেন রবীন্দ্র ঘোষ, যিনি বলছেন আইনি পরিষেবা দেওয়া যাচ্ছে না। সেখানে আপনি কি করে বলছেন যে সমস্ত ঘটনা যা ইন্ডিয়ান মিডিয়া দেখাচ্ছে সেটা ফেব্রিকেটেড? উনি নিজে রয়েছেন সামনে, ওনাকে জিজ্ঞেস করুন, আপনি বললে উনি শুনতে পাবেন। কজ এবং ইফেক্ট, প্রত্যেকটা জিনিসের কজ তারপর ইফেক্ট হয়। একজন আইনজীবীকে যে গলা কেটে হত্যা করা হয়েছে, সেই আইনজীবীর ব্যাপারে এই আমার সিনিয়র রেভারেন্ড পার্সনেজ, তার ভূমিকা কি ছিল বলেন? না, আইনজীবীকে হত্যা করা হয়েছে, এটা কি প্রমাণিত সত্য? এটা কি প্রমাণিত সত্য? আমাদের এখানে, আমাদের ইন্ডিয়াতে পার্লামেন্ট হাউস অ্যাটাক করলো আফজল গুরু, সে আইনি পরিষেবা পেয়েছে। মুম্বাই হামলা হলো, সেই মুম্বাই হামলাতে যাকে গ্রেপ্তার করা হলো জীবিত, সে আইনি পরিষেবা পেয়েছে, আজমাল কাসাব। আইনের গুড গভর্নেন্স থাকবে, আইনের পরিষেবা পাবে। কিন্তু চট্টগ্রামে একজন আইনজীবীকে গলা কেটে হত্যা করার পরে একটি প্যানিক সিচুয়েশন তৈরি হয়েছে। এজন্য দায়ী হচ্ছে সেই আওয়ামী যে ফ্যাসিস্ট, তাদের অ্যাকমপ্লিস হিসাবে এই প্রভু। কিসের প্রভু? উনি একজন, আপনাদের ধর্মগ্রন্থে বেদ আছে, বেদকে সবাই মেনে চলে। এখন উনি ইসকন নামে এমন একটি সংস্থা, এমন একটি
অর্গানাইজেশন দাঁড় করিয়েছেন, মনে হয় যেন বেদের চেয়ে কোনো উনি বেদ ধর্মগ্রন্থের মৃত্যু। মাতব্বর বাবু এক মিনিট, মাতব্বর বাবু এক মিনিট। ওনার উত্তর রবীন্দ্রবাবু আমি আসছি। আপনি যখন বলছেন যে চিন্ময় প্রভু একটা ইসকন নামে একটা সোসাইটি বা সংস্থা তৈরি করে যে ওটা ফেক বা বিভিন্ন মন্তব্য আপনি করছেন, তাহলে আপনি বলছেন আপনার যারা মৌলবী ধমকি দিচ্ছে, আপনার যে মৌলবীরা মোল্লাতে মাজারে বসে যারা বলছে, তাহলে আপনি স্বীকার করেন কুরআনটাও ফেক? আপনি স্বীকার করুন আপনার বাংলাদেশের মৌলবীদের কুরআনটা ফেক, ওটা অসভ্য আচরণ, গুন্ডাগির্দি, বদমাইশি, নোংরামো, রাহাজানি, খুন খারাপি, সেখানে স্বীকার করুন। দুর্গাপূজা বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে, আমরা যথেষ্ট নিরাপত্তা দিয়েছি, ইভেন মাদ্রাসার ছেলেরা পর্যন্ত তারা তাদের কাজ রেখে শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ছিল না। কিন্তু এখন এই পরিস্থিতি বদলে গেল কেন তাহলে? এখানে আমি বলতে চাচ্ছি, এখানে আওয়ামী যে ফ্যাসিস্ট, তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই সংখ্যালঘুর দোহাই দিয়ে, কিসের সংখ্যালঘু? তারা তো আমাদের ভাই, কোনো সংখ্যালঘু বলতে কোনো কথা আমরা শুনতে চাই না। ভাই যদি আপনার হয়ে থাকবে। রবীন্দ্র ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। একটা মিনিট, আপনি বলছেন যে একজন আইনজীবীকে আমরা কোনো সংখ্যালঘু শব্দ কোনো উচ্চারণ হবে না। আচ্ছা বেশ, আপনি একদম ঠিক বলছেন যে সংখ্যালঘু শব্দ উচ্চারণ হবে না। রবীন্দ্র বাবুর কাছে যাব। রবীন্দ্র ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। এই যে গলা কেটে হত্যা করা হয়েছে এবং ইসকনের এই যে চিন্ময় প্রভু সম্পর্কে উনি এগুলো বলছেন, এবার আপনার সঙ্গে গতদিন কথাও মনে হয় হয়েছে, কি মানে জানতে পারলেন বা কি মনে হয় আপনার এই বিষয়ে? আমি তো কোর্টে ছিলাম এবং কোর্টে দিন লড়াই করেছি। আমার কথাটা একটু, কি এফআইআরটা করেছেন যে এজাহারটা দেওয়া হয়েছে, যে এজাহার একজন বিএনপির নেতা দিয়েছে। কি অভিযোগটা? কি সেডিশন কেস, দেশদ্রোহিতা মামলা। দেশদ্রোহিতার মামলাটা শুনানির পরে তাহলে উনি বেল পায় নাই, কিন্তু যখন একটা লয়ার ওখানে খুন হলো, এখন খুন কারা করেছে? এটা কি হিন্দুরা করেছে, নাকি আওয়ামী লীগের লোকেরা করেছে, নাকি অন্য বাইরের লোকরা করেছে? সেখান থেকে এফআইআরটা করতে হবে। এই যে এজাহারটা দেওয়া আছে, এই এজাহারটা তো সেডিশন মামলা। সেখানে 2 দিন পরে এটা আপনার এই ঘটনার মধ্যে কি এই 71 জন হিন্দু আইনজীবী উপস্থিত ছিল? সেটার কোনো উত্তর নাই। আমি জিজ্ঞাসা করেছি, ওখানে বিএনপির লয়ার অনেক আছে, তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এই হিন্দু লয়ার 71 জন ওদিন কি উপস্থিত ছিল? ওখানে ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে তারা তাকে হত্যা করেছে। আইডেন্টিফাই এতগুলো লয়ার 71 জনকে হত্যা করেছে। ভিডিও ফুটেজ দেখে অলরেডি যারা মুসলিম তারা গ্রেফতার হয়েছে। এবার রবীন্দ্রবাবু আপনি একটু থামলে আমি ওনার আবার উত্তর নিতে পারবো। মনিরুজ্জামান সাহেব, আপনি বলুন, এই যে ভিডিও ফুটেজের কথা রবীন্দ্রবাবু বলছেন, সেই ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে, সেখানে কি কোনো এই ইসকনের কোনো ব্যক্তি বা চিন্ময় প্রভু বা কেউ এই ধরনের হত্যাকারী আছে? তার কি প্রমাণ আছে আপনার কাছে? অলরেডি ভিডিও ফুটেজ দেখে এবং আওয়ামী লীগের যুবলীগের কর্মী অলরেডি গ্রেফতার হয়েছে। হ্যাঁ, কি বলছেন? একমাত্র পরবর্তীকালে আচ্ছা এক মিনিট রবীন্দ্রবাবু, মনিরুজ্জামান সাহেব বলছেন, শুনেনি? হ্যাঁ বলুন। আমাদের এটা আপনারা জানেন, এই দেশের 2024-এর যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবে 19 জন শহীদ হিন্দু পরিবার থেকে শহীদ হয়েছে। এখন সেই হিন্দু পরিবার আমরা এখানে বিভাজন করতে চাই না। তারা শহীদ কেন? শহীদ তারা এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে তারা জীবন দিয়েছে। এখানে কিসের হিন্দু মুসলিম ভাগ? ওই শেখ হাসিনার প্রেতাত্মাকে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, আপনারা ইন্ডিয়া সরকার তাকে আশ্রয় দিয়েছেন। আমাদের এখানে ইন্ডিয়া বিজেপি এবং শিবসেনা এদের কিছু কতিপয় লোক আমি মনে করি এই শেখ হাসিনাকে ইন্ধন দিচ্ছে। বিশেষ করে আমাদের এই আন্দোলনে ভারতের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ও আমাদেরকে সমর্থন জানিয়েছিলেন এবং আমাদেরকে বর্ডার খুলে দিয়ে আমাদেরকে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন। কেন দিয়েছিলেন?
কারণ অ্যাজ এ প্ল্যান্থ্রোপিস্ট, অ্যাজ এ হিউম্যানিটেরিয়ান বিহেভিয়ার হিসেবে এই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এই 5 তারিখের পরে পলায়নকৃত যে প্রধানমন্ত্রী সাবেক, তিনি এই বাংলাদেশকে অস্থিরতার জন্য আনার জন্য ইসকন সহ বিভিন্ন ভেষে তারা একের পর এক বাংলাদেশে এই অপকর্মগুলো চালিয়ে যাচ্ছে। এখানে যেভাবে প্রোপাগান্ডা ইন্ডিয়ায় লবিস্ট নিয়োগ করে আমাদের দেশের বিরুদ্ধে চালাচ্ছে অপপ্রচার, এটা সম্পূর্ণ ফেব্রিকেটেড। আমি আবারও বলছি, এটা ফেব্রিকেটেড। আমি এই জন্যই উপস্থাপক সাহেবকে আমি একটা বিরতি নেব আসছি রবীন্দ্রবাবু আপনি বলবেন এই যে প্রথম থেকে এই যে যা আমরা দেখাচ্ছি তা ফেব্রিকেটেড, তা ফেক। একাধিক লোক, শুধুমাত্র মনিরুজ্জামান নয়, এর আগেও গতকাল গত পরশু যারা বসেছেন প্রত্যেকে বাংলাদেশ থেকে বলছেন যে আমরা ফেক ভিডিও সামনে দেখাচ্ছি। এবার ব্যাপার হচ্ছে এটাকে বাংলাদেশের মানুষই প্রমাণ করতে পারবেন। আমরা বাংলাদেশ থেকে বিশেষ সূত্র মারফত ছবিগুলো পাচ্ছি এবং ঘটনাক্রমে দেখুন, প্রথম পুরো ফেব্রিকেটেড হলে কি করে বাংলাদেশের মিডিয়া তরফ থেকে যিনি মিডিয়া প্রধান তিনি বলছেন যে এই ক্ষেত্রে 88টি ক্ষেত্রে সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে, 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আপনি আজকে বলছেন পুরোটাই ফেব্রিকেটেড, কিন্তু এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছিলাম এই যে কয়েকদিন আগের যে ঘটনা তাতে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সুনামগঞ্জের ক্ষেত্রে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাহলে পুরোটাই ফেব্রিকেটেড, কিন্তু আপনারা এমনি এমনি গ্রেপ্তার করছেন। এই বিষয়টা তো ক্লিয়ার করা দরকার। একটা বিরতি নেব, বিরতির পর ফিরে আসবো। ফিরে এসে তন্ময় মুখোপাধ্যায় বিজেপি নেতা আমাদের সঙ্গে রয়েছেন, আমি ওনার কথা শুনবো। রবীন্দ্রবাবু, আমি আবারও আপনার কাছে ফিরবো, আমার আরও একাধিক প্রশ্ন রয়েছে, সেগুলো অবশ্য উত্তর আপনার থেকে নেব। সঙ্গে থাকুন। ফিরে আসলাম বিরতির পর, আর এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো ফয়জুল করিম, ইসলামিক নেতা। তিনি ধর্মীয় সভা থেকে বলছেন যে এরা সবাই মুদ্রার এপিট ওপিট, এরা সবাই মুদ্রার এপিট ওপিট। 5ই আগস্টের পরেও চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ হয়নি। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারও যা, বিএনপিও তা, ঠিক তার অন্যদিকে আওয়ামী লীগও তাই। অর্থাৎ এই যে ফ্যাসিস্ট বলে আওয়ামী লীগকে বলা হয়, আদতে সত্যিটা এটা। কি বলেছে ফয়জুল করিম শোনাবো আপনাদের, শুনুন। বাংলাদেশের মানুষের স্মৃতিশক্তি 40 দিন, 40 দিন আগে যা করছে সব 40 দিন পরে ভুলে যায়। শোনেন, মুদ্রার এপিট ওপিট। আচ্ছা, 5ই আগস্টের আগে যে দুর্নীতি ছিল, চাঁদাবাজ ছিল, 5ই আগস্টের পর চাঁদাবাজ নাই, ঘুষ নাই, দুর্নীতিবাজ নাই, দখলদার নাই। ঘুষের পরিবর্তন হয় নাই, ব্যক্তির পরিবর্তন হয়েছে। এতদিন ঘুষ নিচ্ছে সেন্টু, এখন ঘুষ নেয় কেন্টু। এতদিন চাঁদাবাজি করছে লেন্টু, এখন চাঁদাবাজি করে ফেন্টু। দেখেন, চেহারার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজির হাতের পরিবর্তন হয়েছে, কিন্তু গুন্ডামির আর কত। একেবারে প্রশ্ন হচ্ছে এখানে, তবে কি বাংলাদেশে গৃহযুদ্ধের পরিস্থিতি? কারণ মৌলবীরাই যদি এই কথা বলেন, আর এই মুহূর্তে আমি শোনাবো আপনাদেরকে লেখক অধ্যাপক সালিমুল্লাহ খান। আমি মনিরুজ্জামান স্যারকে শুনতে বলবো, উনি কি বলছেন সালিমুল্লাহ খান, শুনুন। একটা ইংরেজি শব্দের বাংলা করতে পারে না, অ্যাপ্লাইড সায়েন্স, হিউম্যান সায়েন্সের বাংলা করতে পারে না। এই হচ্ছে আমাদের দেশের শিক্ষার দুরবস্থা। এই জন্যই বলেছি, অকারণে বলিনি, আমাদের দেশে কোনো উচ্চশিক্ষা নেই। উচ্চশিক্ষা থাকলে এই ধরনের অশিক্ষা কুশিক্ষা হয়। অশিক্ষিত থাকা ভালো, কুশিক্ষিত হওয়ার চাইতে। এক অন্ধ আমাদের মতো হাজার হাজার অন্ধকে পথ দেখাচ্ছে, সবাই একসাথে গর্তে পড়ছি। তাহলে আওয়ামী লীগ যদি খারাপ হয়, আওয়ামী লীগ যদি স্বৈরাচারী হয়, বিএনপির অবস্থা কেমন এখন এই মুহূর্তে? বিএনপির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, মির্জা ফখরুল, বিএনপি সচিব। তিনি কি বলছেন শুনুন। দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। কালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তির তার প্রত্যাহার করা উচিত। তন্ময়দা, ভারতের বিরুদ্ধে ক্রমাগত বিদ্বেষ। আমি বুঝতে পারি যে উনিও বারবার করে মনিরুজ্জামান বলছিলেন যে হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে, ভারত প্রোপাগান্ডা ছড়াচ্ছে।
বিজেপি এবং কিছু লোক তারা বাংলাদেশে উত্তেজনা ছড়াচ্ছে, উনি বললেন একটু আগে। দেখুন দেবাশিস, আপনি একটা উত্তর অলরেডি দিয়ে দিয়েছেন যে 15ই অক্টোবর পর্যন্ত নাকি ওখানকার উপদেষ্টা বলছেন যে 88টা কেস আমরা রেজিস্টার করেছি এবং 70 জনকে অ্যারেস্ট করেছি। তো এই সংখ্যাটাও কিন্তু তথ্যটা ভুল, এর থেকে আরো অনেক বেশি হয়েছে। সেটা বোঝা যায় যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাদের তথ্য বলছে যে 5ই আগস্ট যেদিন শেখ হাসিনা সরকারের পতন হয় আর 20শে আগস্ট এই 15 দিনের মধ্যে 2100 এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বাংলাদেশে। এবং বহু ক্ষেত্রে আপনারা জানবেন পুলিশ কোনো কমপ্লেন্ট এফআইআরও নেয়নি। এই যে রবীন্দ্রনাথ বাবু যে একজন আইনজীবী, তিনি যে বলছেন তার দেখুন হচ্ছে এই বিএনপি নেতা কি বলছেন, উনি বলতে পারবেন যে কেন 70 জন লয়ারের বিরুদ্ধে কেস দেওয়া হলো? তারা কি কারোকে মার্ডার করেছিল? তো তাদের বিরুদ্ধে কেস দেওয়া হয়েছিল কেন, ভয় দেখানো হয়েছিল কেন? কারণ তারা যাতে চিন্ময় প্রভুর হয়ে আইনি লড়াইটা লড়তে না পারেন। ওখানে আইনের শাসন নেই, ওখানে এখন শাসন যেটা চলছে এই মৌলবাদী, এই উগ্রপন্থী জিহাদিদের শাসন চলছে। আর এখানে এই যে শিক্ষাবিদের কথা বললেন আপনি, উনি ঠিক কথা বলেছেন, অশিক্ষা ভালো কুশিক্ষার থেকে। এই ইউনিসের কুশিক্ষা হয়েছে, ওনার তো শিক্ষা হয়নি, সেটা তো ওকে দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে। নোবেল কমিটির কাছে বিভিন্ন জায়গা থেকে গিয়েছে, আমাদের দেশ থেকে গিয়েছে, ওনার নোবেল পুরস্কার কেড়ে নিতে বলা হয়েছে, কারণ উনি হচ্ছেন শিক্ষিত মানুষের মতন পরিচয় দেননি। আর উনি এখন বলছেন যে ভারতের কথা। এনআরই নেতা আজকে হচ্ছে এই আফজাউদ্দিন আহমেদ, বিএনপি নেতা, তিনি উস্কানি দিচ্ছেন, তিনি বলছেন ছাত্রদের হাতে সব রাইফেল তুলে দাও, বন্দুক তুলে দাও। কি হয়েছে না, ভারতের সঙ্গে যুদ্ধ করতে হবে। কত ক্ষমতা হয়েছে আপনাদের, ভারতের সাথে যুদ্ধ করবেন? আপনারা জানেন ভারতের শক্তি আর আপনাদের শক্তি। তাহলে কেন হচ্ছে বাংলাদেশি মানুষদের উস্কানি দিচ্ছেন? আপনারা তো এইগুলো করে আরো অশান্তি সেখানে সৃষ্টি করছেন। আজকে সংখ্যালঘুদের আপনাদের রক্ষা করার কথা। এই যে আপনি যে বলছেন যে শেখ হাসিনা এখান থেকে বক্তব্য দিচ্ছেন, আপনার কি বন্ধ করার ক্ষমতা আছে? ভারত হচ্ছে তালিবানের শাসন, ভারতে চলে না। ভারতে কারোকে কথা বন্ধ করতে বলা হয় না। আর আমি যতটা জানি সেই বার্তা আপনারা পরিষ্কার পেয়ে গেছেন ওই বিদেশ সচিবের কাছ থেকে, যার জন্যে যখন শেখ হাসিনা কোনো বার্তা দিয়েছেন বা হচ্ছে তার ছেলে যখন বার্তা দিয়েছেন, আপনাদের একটাও রিয়াকশন আসেনি। আপনারা বলতে পারেননি যে ভারত সরকার এগুলো বন্ধ করুক, কারণ আপনারা বার্তা পেয়ে গিয়েছেন ভারতের থেকে যে এই সমস্ত জিনিস ভারত মানবে না। বেশ, কি উত্তর দেবেন মনিরুজ্জামান প্লিজ? আসলে আমি দাদাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে বাংলাদেশ আয়তনে ছোট হতে পারে, বাংলাদেশ কিন্তু বাফার স্টেট নয়, যেটা ডিপ্লোম্যাটিক ভাষায়। যে কারণে ভারতীয় পররাষ্ট্র সচিব ইতিমধ্যে বাবু বিক্রম মিস্ত্রি তিনি সফর করে গিয়েছেন বাংলাদেশে, এবং তিনি বলে দিয়েছেন যে শেখ হাসিনার বক্তব্য পছন্দ করছে না ভারতীয় সরকার, যেটা তিনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমেও বাবু বিক্রম মিস্ত্রি পররাষ্ট্র সচিব মহোদয় তিনি স্পষ্টমত উল্লেখ করেছেন। এখানে আমি বারবারই বলতে চাচ্ছি যে আসলে বাংলাদেশ ভারতের সাথে অনেক আত্মিক সম্পর্ক, প্রতিবেশী সুলভ সম্পর্ক। আমাদের যে পররাষ্ট্র নীতি সেটা হচ্ছে কারোর সঙ্গে শত্রুতা নয়, কারোর সঙ্গে বৈরিতে নয়, সবার সঙ্গে বন্ধুত্ব। আর সেই হিসাবে আমাদের ভারত অবশ্যই আমরা বন্ধুর চোখে দেখি। কিন্তু এখানে এই শেখ হাসিনা যাকে ছাত্র জনতা যাকে পালাতে বাধ্য করেছে, বাংলাদেশের আমি আবার প্রথমে উল্লেখ করেছিলাম যে 19 জন হিন্দু শহীদ হয়েছিলেন এই গত বিপ্লবে। আপনারা ইন্ডিয়ান যারা তার জন্য মায়া কান্না করতেছেন, তারা এই 17 বছরে কেন কথা বলেননি? আচ্ছা, আপনাদের সরকারটা বৈধ সরকার নয়, আপনি জানেন কি? আপনাদের সংবিধান অনুযায়ী আপনাদের সরকারটা বৈধ সরকার নয়, একটা বেআইনি অবৈধ সরকার চালাচ্ছেন আপনারা, জানেন কি? আপনি বলুন কি করে আপনার সরকার বৈধ সরকার হলো? আপনার একটা নির্বাচিত সরকারকে ফেলে দিয়েছেন জোর করে, তারপরে কি করে বৈধ সরকার? বাংলাদেশে ভোটবিহীন সরকার গঠিত হয়েছিল, যখন রাতের ভোট কেটে নিয়েছিল তখন কথা বলেননি কেন? যখন বাচ্চাদের নির্বিচারে গুলি করেছিল এই শেখ হাসিনা, তখন কথা বলেননি কেন? কোথায় ছিল আপনার মানবতা তখন? 9 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা
তাদেরকে নির্বিচারে গুলি করে। আরে মশাই 9 বছর 6 বছর বাদ দিন, আপনারা বর্তমান যে কত বাচ্চার প্রাণ নিচ্ছেন, কত মহিলা, কত পুরুষ, কত বাচ্চা, কত বৃদ্ধ, কত মন্দির করাচ্ছেন, হিসাব আছে আপনার? বিএনপি এখন দায়িত্বে নেই, কাজে বিএনপি কি করছে এটা বলা ঠিক হবে না। রবীন্দ্র, আমি একটু রবীন্দ্র ঘোষের কাছে যাই, তারপর আমি আপনি নির্বিঘ্নে কথা বলুন। আচ্ছা রবীন্দ্রবাবু, রবীন্দ্রবাবু আপনার থেকে আমি শুনবো, আপনার থেকে আমি শুনতে চাই যে বাংলাদেশে যারা সংখ্যালঘু হিন্দু তাদের অবস্থা কিরকম এখন, তাদের অবস্থা কেমন, তারা কি যে কোনো পরিষেবা বা সরকারি, অবশ্যই চিন্ময় কৃষ্ণ প্রভুর ঘটনা একদম সামনে পরিষ্কার, কিন্তু এই যে ঘটনাগুলো, এই যে বাড়ি পুড়িয়ে দেওয়া, অত্যাচার করা, মন্দির ভাঙচুর করা, তাদেরকে মানে সাপ্রেস করা, প্রতিনিয়ত তাদেরকে চেপে রাখা, এই ঘটনাগুলো কি বাংলাদেশের প্রেক্ষাপটে সেখানকার মাটিতে হচ্ছে? আমি শুধু আইনজীবী হিসাবে নয়, আমি একজন মানবাধিকার কর্মী, আমি হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি এন্ড অলসো বাংলাদেশ মাইনরিটি ওয়াচের আমি এখানকার সভাপতি। আমরা যতগুলো ইনভেস্টিগেশন করেছি, বিএনপির আমলও করেছি, আওয়ামী লীগের আমলও করেছি, জাতীয় পার্টির আমলও করেছি। এখন প্রশ্ন হচ্ছে, সবটা 3653টা ইনভেস্টিগেশন হয়েছে, সেখানে এমন ধরনের স্লোগান দেওয়া হয়, শেখ হাসিনার নাম হরে কৃষ্ণ হরে রাম, এই যে কথাগুলো বলেছে। এখন তো আমি শেখ হাসিনার পার্টি করি না, আমি একটু নিরপেক্ষ, আমি একজন অ্যাডভোকেট। আপনি আবার এস্টাবলিশ করতে যাচ্ছেন বাংলাদেশে? দালালেরা হুঁশিয়ার হুঁশিয়ার, ভারতের দালালেরা হুঁশিয়ার হুঁশিয়ার, আমার পিছনে আসে আইনজীবীরা। আগেই বলেছি, ভারত আমাদের বন্ধু প্রতিম দেশ। ভারতকে, ভারতের সেই উগ্রবাদী যে সংস্থাগুলা, তারা শিবসেনা সহ এগুলা তাদের, এবং ভারতে কখনো উগ্রবাদী সংস্থা নেই, ভারতে কখনো, এটা বলবেন না মাতব্বর বাবু, কথা উল্টো করুন। ভারতে কখনো উগ্রবাদী সংস্থা, কোনো পার্টি, দল, নেতা নেই, ওটা বাংলাদেশ থেকে জন্মগ্রহণ করে ট্রেনিং নেয়। আসবে একটা বিরতির পর, আমি চাইবো রবীন্দ্রবাবু বলুক, আমি চাইবো রবীন্দ্রবাবু বলুক প্লিজ। আমরা উত্তর নেবে, যখন যে বলছে তাকে ক্রস না করে তার কথাটা আমরা পুরোটা শুনি, তার বুঝতে সুবিধা হবে। বিরতির পর সুকন্যার কাছে যাব। সুকন্যা ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে, তৃণমূল কংগ্রেস সমর্থক কর্মী হিসাবে আমি ওনার কাছে যাব, কিন্তু একটা বিরতি নিচ্ছি। বিরতির পরে কিন্তু সবাই ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা বলুন, এটা আমার অনুরোধ। না রে, সবাই বাইরে থেকে রয়েছেন, একসঙ্গে সবাই কথা বললে মানুষ শুনতে পারবেন না, বুঝতেও পারবেন না। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এতদিন অনুষ্ঠান করলাম, কিন্তু ভারতীয় কোনো রাজনীতিক নেতার প্রশংসা বাংলাদেশিদের মুখ থেকে শোনা যায়নি। যাই হোক, এখন আমি কার প্রশংসা কে করেছেন আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। সুকন্যা, কি মনে হচ্ছে, মানে এই যে বাংলাদেশের পরিস্থিতিতে যেভাবে মানে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা ঘটছে, কিন্তু বাংলাদেশের বিএনপি নেতা বলছেন এটা ফেব্রিকেটেড, এটা ফেক, এরকম ফেক আরো অনেকে বলছেন, আপনার কি মনে হয় এগুলো ফেক? প্রথমেই একজন আইনজীবী হিসেবে আমি রবীন্দ্রবাবুকে আমার শ্রদ্ধা জানাই, এবং উনি যে একজন যিনি নাকি একজন অপরাধী হিসেবে যেখানে বাংলাদেশে যিনি গণ্য হচ্ছেন, চিন্ময় প্রভু, ওনার হয়ে দাঁড়িয়েছেন, যেটা নাকি ওনার ডিউটির মধ্যে পড়ে, উনি যেটা করছেন তার জন্য আমাদের কলকাতা হাইকোর্টের তরফ থেকে এবং পশ্চিমবঙ্গ বার কাউন্সিল তরফ থেকে এবং ভারতীয় আইনজীবীদের তরফ থেকে ওনাকে আমাদের কুর্নিশ। একদম ঠিক, থ্যাংক ইউ। এবং আরেকজন যিনি আছেন বাংলাদেশে আমাদের ভাই মনিরুজ্জামান ভাই, মোহাম্মদ মনিরুজ্জামান ভাই, ওনার কাছে একজন ভারতীয় হিসেবে আমি কোন দল করি, আমি তৃণমূলের সমর্থক কিনা সেই উত্তর আমি আপনাকে দেব না। আমি একজন ভারতীয় হিসেবে আপনার কাছে প্রশ্ন রাখছি, আপনাদের দেশে কোন আইনে, যেখানে নাকি প্রভুজিকে আপনারা ওকালতনামা ফাইল করতে দিচ্ছেন না, এটা আপনাদের দেশের কোন আইনে পড়ে, কোন সংবিধানে এটা লেখা আছে? আরেকটা প্রশ্ন, হয়তো আপনারা এটা প্রশ্নটা তুলছেন যে উনি একজন মার্ডার কেসের সঙ্গে যুক্ত, একজন আইনজীবী হত্যা হয়েছে ওখানে, তার জন্য আমি মর্মাহত। আমি কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী হিসেবে ওখানে যখন একজন আইনজীবীকে হত্যা করা হয় তার জন্য আমি অত্যন্ত মর্মাহত। কিন্তু সেই সেকশনগুলো কি সেই সরকার ওই চিন্ময় প্রভুর এগেনস্টে দেওয়া হয়েছিল? ওখানে তো শুধু দেশদ্রোহীর সেকশনটা ওনাকে দেওয়া হয়েছে, কিন্তু আপনারা ওনাকে ওকালতনামা কেন জমা করতে দিচ্ছেন না?
এখন আপনাদের ওখানে কি বিচারের বাণী নিভৃতে কাঁদছে? এই প্রশ্নের উত্তরটা আপনি দেবেন। আর দেখুন, আপনাদের গৃহযুদ্ধ, আপনাদের সমস্যা, কিন্তু হ্যাঁ, আপনি আমাদের নেত্রীকে প্রশংসা করেছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু একজন ভারতীয় হিসেবে আপনাকে বলতে পারি, আমরা প্রায় দেখে যাচ্ছি আপনারা বলছেন ভারত দখল করে নেবেন, কলকাতা দখল করবেন, আগরতলা দখল করবেন। হাউ ডিয়ার ইউ আর! আপনারা সাহস পান কোত্থেকে? আপনারা যে স্বাধীনতা আমাদের ভারতবর্ষের কাছ থেকে দান হিসেবে পেয়েছেন, সেই স্বাধীনতা নিয়ে আপনারা এত বড় বেঈমান, তার বিরুদ্ধে আপনারা বলছেন আমরা ভারত দখল করব। আরে আপনারা তো মূর্খের স্বর্গে বাস করছেন ভাই, আপনারা তো দিনে জেগে স্বপ্ন দেখছেন আপনারা ভারতবর্ষকে দখল করবেন। আরে আপনারা আসুন না, আমাদের একটা পাড়া দখল করে দেখান, আগে আসুন, আমি আপনাকে ইনভাইট করছি, আসুন, আপনি আমার বাড়ি দখল করে আগে দেখান। দুটো প্রশ্ন, এক হচ্ছে ভারত দখলের ডাক, আপনি দেবেন। বেশ, কিন্তু আমি সুকন্যাকে সেলুট জানাতে চাই, উঠে অসাধারণ, অসাধারণ। আজকে আমরা ভারতীয় হিসেবে আপনাকে জিজ্ঞেস করছি, মানে সুকন্যা ইজ অন ফায়ার। মানে আমি জাস্ট মনিরুজ্জামানের কাছে যাব। আজকে দুটো প্রশ্ন সুকন্যা করেছেন, একদম বাস্তব। না, আমি প্রশ্ন করবেন, আমরা বিজেপি তৃণমূল কারোর ভাই প্রশ্ন করছি, এক মিনিট, না, ভারতীয় হিসেবে ওনাদের প্রশ্ন করবেন, ভারতীয় হিসাবে একদম। এখানে কোনো রাজনীতির রঙই নেই। এখানে যারা হিন্দু হত্যা হলে আমরা প্রতিবাদ করব, ওখানে আমাদের আজকে তন্ময় বাবু হোক বা নওল কিশোর গোস্বামী হোক অথবা সুকন্যা হোক এবং আমি দেবাশিস চক্রবর্তী হোক বা আমার ক্যামেরা পার্সন সুবীর হোক, প্রত্যেকে আমরা ভারতীয়। সবার আগে আমরা ভারতীয়। আমরা কে কোন সংস্থা থেকে আছি, কোথা থেকে আসছি সেই বিষয় নয়, কে কোন রাজনীতি করে। দুটো প্রশ্ন আপনাকে করতে চাই আমার প্রতিবেশী দেশের প্রতিনিধি হিসাবে, মনিরুজ্জামান সাহেব। এক হচ্ছে, আচ্ছা তন্ময় কিছু যোগ করবে? ছোট্ট প্রশ্ন করব। উনি বললেন যে এটা হচ্ছে ছাত্র আন্দোলন ছিল এবং তারা হাসিনা সরকারকে ফেলে দিয়েছে। উনি কি বলতে পারবেন না ছাত্র আন্দোলনে স্লোগান উঠলো যে ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি? ওনারা যখন সেই স্লোগান বাংলাদেশের রাস্তায় দেওয়া হচ্ছে, তখন ওনারা কি করছিলেন বিএনপি নেতারা? এক মিনিট আরেকটা প্রশ্ন আছে। উনি ঠিক বলেছেন। এই কিছুদিন আগে আপনাদের মৌলভী দেখাচ্ছিলেন মৌলভীবাবু, যে উনি লেকচার দিচ্ছেন আপনাদের মেজররা যে 4 দিনের মধ্যে কলকাতা দখল করবে। সুকন্যাদি বললেন না, ওনারা বাইক ইনভাইট করছেন। আমি আপনাদের টোটাল সমগ্র বাংলাদেশি মৌলবাদী জাহানদের যত আছে ওখানকার, আমি প্রত্যেককে সদর আমন্ত্রণ করছি, সুকন্যাদি মতো আপনি আমার বাড়িতে আসুন, বাড়ি দখল করে দেখান, তাহলে ভাববো আপনার বুকে পাঠার জোর আছে, আপনি একজন বাস্তবিক দেশপ্রেমী। বেশ, এক হচ্ছে মনিরুজ্জামান সাহেব, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, এমন কি অপরাধী চিন্ময় কৃষ্ণ প্রভু যে তিনি আইনি পরিষেবা পাবেন না, তার আইনজীবীকে ধাক্কা দেওয়া হবে, হেনস্থা করা হবে? একজন বর্ষিয়ান মানুষ রবীন্দ্র ঘোষ, যিনি মামলা লড়তে বুকের পাটা চওড়া করে যিনি গেছেন বাংলা, আমি তাকে আবার সেলুট করি, আবার জানাই, কিন্তু ওনাকে আটকানো হচ্ছে কেন? উনি তো ব্যক্তিগত কোনো স্বার্থে যাননি, উনি তো গেছেন যে আইন পরিষেবা যাতে কোনো একজন অভিযুক্ত, একদম সংবিধানে তো লেখা আছে, উনি তো সেই সংবিধান পালন করছেন। ওনার তো ব্যক্তিগত কোনো রিলেশনশিপ নেই চিন্ময় প্রভুর সঙ্গে, উনি তো ওনার বন্ধু নয়। হিউম্যান রাইটস লঙ্ঘন করছেন আপনারা, কেন হচ্ছে এটা একটু বলুন। এটা আচ্ছা, আমি প্রথমে গুড গভর্নেন্স নিয়ে কথা বলতে চাচ্ছি। আপনি জানেন যে এই সরকারটি আসলে বিপ্লবী সরকার, এটা কিন্তু বিএনপি জামাতের সরকার নয়। আপনি তো প্রশ্নটা তুলেছিলেন যে একজন আইনজীবীকে ওখানে হত্যা করা হয়েছে। না, আপনি করেছিলেন। হ্যাঁ, না, এটা ঠিক বলেন। হ্যাঁ বলুন। গুড গভর্নেন্সের মধ্যে ডেমোক্রেটিক ওয়েতে ইম্পার্শিয়াল এবং ভোটিং রাইট নিয়ে গভর্নমেন্ট ফর্ম করা, এই জন্যই কিন্তু দীর্ঘদিন 17 বছর আন্দোলন চলে আসছে। আর এই 17 বছর আন্দোলনের এত আমাদের লিঙ্গার হয়েছে, আমি মনে করি এই হাসিনা সরকারকে ভারত সহযোগিতার কারণে। ভারতের মতো একটা উদার গণতান্ত্রিক দেশ হিসাবে তাদের উচিত ছিল বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ওয়েতে সরকার গঠনে সহযোগিতা করা। কিন্তু এই ভারতীয় সরকার যেটা এই 17 বছর না করে, হাসিনাকে ইন্ধন দিয়ে ক্ষমতায় মস্তারে বসিয়ে বিরোধীরা ছিলেন না বাংলাদেশে, আপনারা বিরোধীরা ছিলেন এখান থেকে সব করে দিল। আপনাদের মতো বিরোধী নেতারা ছিল সেখানে। একটা বিরতি নেব, একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসবো, একটা বিরতি নিয়ে ফিরে এসে আবারও আমরা অনুষ্ঠানে থাকবো, আলোচনায় থাকবো। আমি ওই মনিরুজ্জামান সাহেবের কাছ থেকে আমরা উত্তর নেব, সঙ্গে থাকুন।
চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন না। আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন, আমরা কলকাতা, সেভেন সিস্টার, আগারতলা সবকিছু নিয়ে টান দেব এবং মরহুম আব্দুল হামিদ খান বাসানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব আমরা। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন সবচেয়ে বড় বিপর্যয়কারী হচ্ছে ইসকন। ইসকন হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদী এক সংগঠন। সারা বাংলাদেশে ইতিমধ্যে এটা ক্যান্সারের মতো রূপ ধারণ করেছে। ক্যান্সারের কোনো অ্যান্সার, ক্যান্সারের একটাই অ্যান্সার, সেটা হচ্ছে এটা উগড়ে ফেলতে হবে। শরীরের যেই অংশে ক্যান্সার হবে সেই অংশটা কেটে না ফেললে এই অংশ ঠিক হবে না, সারা শরীরে ক্যান্সার ধরবে। ইসকনকে বাংলাদেশ থেকে উগড়ে ফেলতে হবে। সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয়, আল্লাহ দিনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়ায় দেওয়া হবে। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। ভারতকে সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের দিকে খবরদার কোন নজর দিবে না। এদিকে যদি চোখ তুলে তাকাও, সে চোখ উপড়ে ফেলা হবে। এদিকে যদি পা বাড়াও, সে পা ভেঙে দেওয়া হবে। এদিকে হাত বাড়াও, হাত কেটে নেওয়া হবে। যদি বাংলাদেশের দিকে এক পা বাড়াও, আমরা 7 সিস্টারকে বলে দেব। আমি মনিরুজ্জামান থেকে উত্তর নেব, কিন্তু তার আগে আমার ওই বীর পুরুষকে দেখে আমার খুব রেসপেক্ট করতে ইচ্ছে করছে যে এই থ্রেটের মধ্যে রবীন্দ্রবাবু আপনি লড়াই করছেন, এই থ্রেট বাংলাদেশের মৌলবাদী সংস্থাগুলো। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করি, আইন পেশার তাড়নায় তো অনেক মামলা আপনি লড়েছেন, আইন পেশার জন্য পেশাগত খাতিরে আপনি বহু মামলা লড়েছেন। এই মামলাটা আপনার কাছে একটু অন্যরকম, এই জন্য আপনি এখন একজন ন্যাশনাল ফিগার। তো আপনার ভয় করছে না? মানে এই যে এই থ্রেটগুলো শুনে আমার ইন্ডিয়ায় বসে মনে হচ্ছে যে আপনার নিরাপত্তার বিষয়ে আপনার ভয় করা, বা কোন তাগিদে আপনি এই মামলা লড়বার জন্য আসলেন? খুব প্রয়োজন আপনার। আমার ভয় লাগে না, এই কারণে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মিলে দেশটা স্বাধীন করেছিলাম। আমরা মনে করেছি আমরা সবাই সমান। এখন সেই সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এবং ইসলাম রাষ্ট্রধর্ম সংযোজন করলো। আমাদের দুঃখ এখানে একটা, আমরা মুসলমানদের প্রতি আমাদের কোনো ঘৃণা নাই, আমাদের কোনো ওনাদের প্রতি উদারতা নাই। আমাদের কথা হলো যে সমস্ত কথাগুলো মৌলানা এবং অন্যান্যরা বলে এই হিন্দুদেরকে মানে থ্রেটেন করতেছে, মানে একেবারে দুর্বল করে দিতে চাচ্ছে যে তোমরা একটা মাত্র, এই যে উনি কথাটা বললেন, একটা মাত্র উদাহরণ দিতে পারেন ইসকন কোন সংগঠন, এটা সন্ত্রাসী সংগঠন কিনা? উনি কি করে বলেন সংগঠন হলো মৌলবাদী সংগঠন? এটা তো হতে পারে না। আমাদের দাবি হলো, আমরা গিয়েছিলাম একটা সাধু সন্ন্যাসীর পক্ষে, আমাদের কোনো এখানে কিছু উদ্দেশ্য নাই। আমাদের উদ্দেশ্য হলো এখানে এই যে সাধুকে আমরা বের করাবো, কিন্তু সেখানে আমাদেরকে ইন্টিমিডেট করে, বলে যে না, একটা ধাক্কা দিয়ে দিল পিছন থেকে। এখন আমি তো ডাকতেই প্র্যাকটিস করি, আমি তো চট্টগ্রামে যাই না। এই অবস্থা যদি না থাকতো ওই দিন, তাহলে অবস্থা কি হতো? এই যে ইন্টিমিডেশন, ভয় পাইয়ে দেওয়া। আমি চিন্ময় মহাপ্রভুকে দেখতে গেলাম আপনার জেলখানায়, জেলখানা থেকে নামার পরে 2-3 জন আমার, এবার তোমাকে চট্টগ্রামে পেলাম না, আমরা ঢাকা যাইয়া তোমাকে দেখিয়ে সাধারণ ডায়েরি করেছি থানায়। এই যে ইন্টিমিডেশন, হ্যাঁ, আমার তো একদিন মরণ হবে, কিন্তু আমি এইভাবে করবো কেন? আমি সত্যের সমর্থনে লড়াই করব,
এবং এখানে আমরা প্রতিবদ্ধ। আমরা যে সমস্ত লোকের যেসব লয়ারের বিরুদ্ধে মামলাগুলো দিয়েছেন অনতি বিলম্বে আপনারা করতে হবে, এগুলো উদ্যোগ করতে হবে। না হলে আমরা বলেছি আমরা আন্তর্জাতিক আদালত থেকে সেটা আমরা মানে এটার প্রতিকার না। আমি রবীন্দ্রবাবু একটা জিনিস জানতে চাই, যদি 2 তারিখেও এইভাবেই মামলাটা গ্রহণ করা না হয় তাহলে পরবর্তী আইনি পদক্ষেপ কি আছে? আপনারা কোন পথে যেতে পারেন এরপরে? না, সেখানে একটা ব্যাপার আছে। জজ সাহেব তো আরেকটা সমস্যা করেছে, জজ সাহেব এটাকে রিজেক্ট করে না, এলাও করে না। যতক্ষণ পর্যন্ত জজ সাহেব এটাকে রিজেক্ট না করবে তখন পর্যন্ত হাইকোর্টে যেতে পারবো না। ওই দিনও যদি একই ঘটনা হয় সেই দিন কি হবে, উনি এটাকে রিজেক্ট করলো না, এটা রেখে দিল আবার। তাহলে এই যে লং একটা সিস্টেম, উনি বললো যে কি আমি এটা রিজেক্ট, এখন আমরা কি কয়দিন বসে থাকবো? আমরা কয় মাস বসে থাকবো? আমরা লয়ারের দায়িত্ব পালন করতে গেলে যে সিস্টেম গুলা লয়াররাই জানে। ঠিক আছে, ওই দিন আমি যখন বুঝতে সেখানে লয়ারকে আক্রমণ করেছে, উনি কেন এটা রিজেক্ট করলেন? তার মানে ওনারা চায় না রিজেক্ট না হোক, কারণ আমরা হাইকোর্টে যেতে হবে, এই জন্য ওনারা রিজেক্টও চাচ্ছেন না। তাহলে আমাকে একটা কথা বলুন, জজ সাহেব কি তাহলে ভয় পাচ্ছেন? মানে জজ সাহেব তো আইন মেনে চলবেন, ওনার তো মানে ওনার তো ডাইনেও যাওয়ার কথা নয়, বায়েও যাওয়ার কথা নয়, কোনো পক্ষপাতিত্ব করাই উচিত। জজ সাহেব কোনো স্টেপ নিচ্ছেন না, তাহলে জজ সাহেব কোনো স্টেপ নিচ্ছেন না কেন? উনি কেন স্টেপ মানে উনি কেন কমপ্লেইন লজ করছেন না? উনি তো সুমোটো করতে পারেন। হ্যাঁ, উনি ঢাকা থেকে একজন বিজ্ঞ লয়ার, ওনাকে বলতে না, ওনারা বলতে দেবেন না, না অধিকার নাই। কিন্তু আমি জুডিশিয়াল ব্যবস্থায় যখন ওখানে একটা গন্ডগোল হচ্ছে, ওখানকার জজ সাহেব কেন স্টেপ নিচ্ছেন না? সরকারি কর্মচারী তো উনি কেন স্টেপ নিচ্ছেন না যে ওনার কাজে বাধা দেওয়া হচ্ছে? আপনাদের দেশের আইন কি বলে সেই নিয়ে কোনো আইনত ব্যবস্থা নেই আপনাদের? আর জুডিশিয়ারি সংবিধান কি একেবারে ভেঙে গেছে? না না, তিনি ভয় পাচ্ছেন, আর হলো তিনিও হচ্ছে জিহাদিদের সাথে। তাহলে চাকরি ছেড়ে দিতে বলুন ওনাকে। না হলে তিনি দেখা যাবে বিএনপির সাথে আছেন বা জামাতের সাথে আছেন। হ্যাঁ, মানে উনি কেন স্টেপ নিচ্ছেন না? সুকান্তে বলি, জজ সাহেব এটাকে মুভ এই কারণেই করছে না, আমার ব্যক্তিগত ধারণা সম্ভবত চাপ আছে। না 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 না, মোহাম্মদ ইউনূসের ঘর জামাই হবে, আদরের জামাই হবে, এ তো ভাইরা ভাই হবে, এ তো দুলাভাই হবে, কোন আত্মীয় হবে, সেই ভয় উনি একটা মুভ করছেন না। রবীন্দ্রবাবু আপনাকে এই প্রশ্নের উত্তরটা আমি নেব একটু। আমাকে দয়া করে, তার জন্য প্রসিডিউর আছে, হাইকোর্টে উনি মুভ করবেন। আমি তো বলেছি ঠিক আছে, হিন্দু হবে না, মুসলমান লয়ার এনগেজ করতেছে, সেক্রেটারি প্রেসিডেন্টকে বলেছি দয়া করে এই কেজে আপনি এনগেজড হন না, এনগেজড হন না। তার মানে আমাদেরকে যাতে করে পিছনে যেতে হয়, তার মানে আমরা বিচার না পাই সেই ব্যবস্থা করেছে। না না, একটা প্রশ্ন রবীন্দ্রবাবু, আমরা তো জানি আমাদের এখানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের একটা সুপারিনটেন্ডিং পাওয়ার থাকে লোয়ার ট্রায়াল কোর্টের উপরে। তো আপনি কি হাইকোর্টে গিয়ে বলতে পারেন যে এটাকে টাইম বাউন্ড এখনই এটাকে ডিসপোজাল করা হোক, বা এই কোর্টে এই মামলাটা করা যাচ্ছে না, এখান থেকে শিফট করা হোক, বা কোথাও একটা মামলাটা শোনার ব্যবস্থা করা হোক? আপনারা সেই পিটিশন কোথাও করেছেন? কারণ হাইকোর্টের সুপারিনটেন্ডিং পাওয়ার থাকে, অবশ্যই ইনহারেন্ট পাওয়ার, হাইকোর্টের ইনহারেন্ট পাওয়ার ওনাকে একটু বলতে দিতে হবে, উনি বলুন। হ্যাঁ বলুন রবীন্দ্রবাবু, বলুন। এখানে যে সমস্যাটা হচ্ছে, এখানে উনি তো মামলাটা রিজেক্ট করে না। না, আমি রিজেক্ট করার কথা বলছি না, আমি বলছি ওই কোর্টে যে মামলাটা করা যাচ্ছে না সেটা তো আপনাকে আপার কোর্টে গিয়ে বলতে হবে, হাইকোর্টে গিয়ে বলতে হবে। হাইকোর্টে একটা ইনহারেন্ট পাওয়ার থাকে। না সুকন্যা, এখানে সমস্যা হতে পারে ওই কোর্ট থেকে অর্ডারে কপি দেবে না। না না, আমি কি কথা বলছেন উনি বুঝেছেন, ওই কোর্টেই তো আমি যাব না, আমি তো ডাইরেক্ট হাইকোর্টে যাব, যে ওখানে আমি করতে পারছি না মামলাটা। হ্যাঁ, কমপ্লেইন করো। আচ্ছা, কমপ্লেইন করতে হবে। হ্যাঁ, উত্তর, হ্যাঁ বলুন রবীন্দ্রবাবু বলুন। কোর্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা স্টেপগুলো নিতে পারছি না। আচ্ছা, কোর্ট বন্ধ রয়েছে, হ্যাঁ সেটাই তো আপনি হাইকোর্টে জানাবেন স্যার। বেশ, এবার ঠিক একদম ঠিক। এবার মনিরুজ্জামান সাহেব রয়েছেন আমাদের কাছে, মোহাম্মদ মনিরুজ্জামান, আমি যাব ওনার কাছে, কিন্তু তার আগে আপনাদের মনে থাকবে যে ঢাকাতে কয়েকদিন আগেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সর্বধর্মের মানুষদেরকে নিয়ে, যদিও তার মধ্যে ইসকনের কেউ ছিলেন না, তাদেরকে নিয়ে একটা বৈঠক করেছিলেন এবং সেখানে
আমি আরেকজন উন্নত মস্তিষ্কের মানুষ দেখলাম, এই রবীন্দ্রনাথ বাবু যেরকম আমাদের কাছে শ্রদ্ধেয় সম্মানের, সেখানেও ফারহাদ মাজার, তাকে বেশ কিছু প্রশ্ন করতে শুনলাম চিন্ময় প্রভুর সম্পর্কে সেদিন সভায়। কি প্রশ্ন তিনি করেছিলেন আমি সামনে রাখবার চেষ্টা করব আপনাদের সামনে, আপনারা শুনুন। সরাসরি প্রশ্ন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে, দেখুন। জুলাই গণঅভ্যুত্থানের পরে বিভিন্ন ক্ষেত্রে নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। এটা আমরা একটা বড় ঘটনা, একটা অভূতপূর্ব বিপ্লব হতে দিয়ে গেছি, এবং এটা একটা নানান কারণে আমাদের শিথিলতা আছে, আমাদের দুর্বলতা আছে, কিন্তু সেই সুযোগটা কিছু কিছু শক্তি আমাদের দেশের ভেতরে এবং দেশের বাইরে তা এটা গ্রহণ করতে চাইছে, এবং বর্তমান সরকারকে আনস্টেবল করবার তাদের একটা অত্যন্ত পরিষ্কার একটা আমরা দেখছি। চিন্ময় কৃষ্ণ দাস তিনি ইতিমধ্যে সরকার তাকে গ্রেফতার করেছেন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। এখন রাষ্ট্রদ্রোহিতা একটা কিন্তু ব্রিটিশ আইন, এবং আমরা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরে এই ধরনের আইন নাগরিকত্বের উপর প্রয়োগ হবে এটা কিন্তু আমরাও আশা করি না যারা জুলাই অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে এখানে আইনগত দেখতে হচ্ছে যে একজন ব্যক্তি এখানে আপনার তার বিরুদ্ধে অভিযোগ করেছে, যে অভিযোগ করা হোক না কেন তিনি একজন একটা বিএনপির তিনি একজন সদস্য, এবং সেই সদস্য করেছে, পরবর্তীকালে বিএনপি আবার তাকে বরখাস্ত করেছে, তার দল থেকে বহিষ্কার করেছে, কিন্তু তার এই মামলাটা তোলা হয় নাই। ফলে দেখা যাচ্ছে এখানে একটা রাজনৈতিক দলেরও এখানে একটা উস্কানি রয়েছে পরিষ্কার, যেটা আমাদেরকে পরিষ্কার হতে হবে যে কেন এই মামলাটা করা হলো, এবং যদি তারা বহিষ্কারই করে থাকেন তাহলে সেই মামলা কেন তারা উঠে তারা করেন। ফলে আমাদের কাছে প্রশ্ন এসে গেছে, যারা আমরা জুলাই অভ্যুত্থানে ছিলাম এবং আমাদের উপদেশ সমাজে অনেকে আছেন, তাদের জীবন ঝুঁকি নিয়ে আমরা এই কাজটা করেছি। ফলে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করছে এটা কিন্তু বাংলাদেশের ভেতরে, আমি কলকাতার কি তাদের যে একটা অত্যন্ত নিম্ন শ্রেণীর আপনি কি বলে গণমাধ্যম কি প্রচার করছে এটা ইরেলেভেন্ট আমাদের জন্য। মনিরুজ্জামান সাহেব কি বলবেন? একেবারে ইউনুস সাহেবের সামনে দাঁড়িয়ে ফারহাদ মাজার বলছে যে যে ঘটনাটা ঘটেছে এটা ঠিক হয়নি। বলুন বলুন, শুনতে পাচ্ছি মনিরুজ্জামান সাহেব। আমি আমার প্রশ্ন হচ্ছে এই যে ফারহাদ মাজার বলছেন যে দেশের আইনের শাসন বলে কিছু নেই এবং আপনারা দেশদ্রোহিতার কথা বলছেন, মানে মামলাটা দিয়েছেন দেশদ্রোহিতার আর অভিযোগ টানছেন খুনের, আমি এই জায়গাটা বুঝতে পারছি না। আমি বলতে চাচ্ছি যে বর্তমান হচ্ছে বিপ্লবী সরকার, এখানে গুড গভর্নেন্স নাই, এর জন্যই আমাদের এই দীর্ঘ 17 বছর লড়াই। ভুল ত্রুটি থাকতে পারে। মনিরুজ্জামান বাবু আপনি প্রশ্ন শুনতে পাচ্ছেন? উত্তরটা এড়িয়ে যাচ্ছেন কেন? উত্তরটা এড়িয়ে যাচ্ছেন কেন? উনি তো একই কথা বলছেন, গুড গভর্নেন্স এর শিক্ষা আপনার কাছ থেকে নেবে না। জুডিশিয়ারিকে সাহায্য করুন, শুনুন মাতব্বর বাবু, সংবিধান রক্ষা করুন। মাতব্বর বাবু শুনতে পাচ্ছেন? আপনি যে ওনার যোগাযোগ হয়েছিল তখন ওই আইনজীবী মহোদয় কোথায় ছিলেন? বিএনপি সরকার কি পালিয়ে এসেছিল নাকি ভারতবর্ষে? বিএনপি খালেদা জিয়া কি ভারতে পালিয়ে এসেছিল? বাংলাদেশে ছিল নাকি? আপনারা কি করছিলেন? আপনারা বাংলাদেশে কি করছিলেন? ঘুমিয়েছিলেন? না, বিরোধী রাজনৈতিক দল হিসাবে তো আপনাদের একটা অবস্থান থাকবে, সেখানে আপনাদের কি ভূমিকা আছে? দেখি নাই যখন নিপুণ রায় চৌধুরীকে মেরে একজন মহিলার গায়ে হাত তোলা হয়েছিল, আপনারা কি করছিলেন? আপনারা কি ইলিশ মাছের পাতুরি খেয়ে ঘুমোচ্ছিলেন নাকি? গত 53 বছর আপনারা বাংলাদেশে রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত, 54 বছরের স্বাধীনতা আপনাদের। এখন ব্যাপার হচ্ছে যে এখন আপনি বলছেন যে ভারত এই জায়গায় নাক গলাচ্ছে, তাহলে প্রত্যেকটা দেশের একটা শাসক দল একটা বিরোধী দল থাকে, তা বিরোধী দল ইলেকশন কমিশন এরা কি করছিল? তাহলে ভারত নাক গলাচ্ছে না, আওয়ামী ফ্যাসিস্ট আমি মনে করি তারা সফল হচ্ছে। কেন সফল হচ্ছে? আপনাদেরকে ব্যবহার করে অপপ্রচার করাচ্ছে। আরে আমরা প্রচার করলে তো বাংলাদেশের ভোটের উপর কোনো প্রভাব পড়বে না। আরে আপনারা ভোটের মাধ্যমে আমাদের কোনো দায়বদ্ধতা পড়েনি, আমি এটাই বুঝতে পারছি না। আমরা দায়বদ্ধতা পড়েনি, আমরা প্রচার করব, ঠিক আছে? আমরা যেটা দেখছি বাস্তবভাবে সেইটাকে করে আপনার বক্তব্য প্রাগমেটিক হতে হবে। আচ্ছা, সংযোগ খানিকটা বিচ্ছিন্ন হয়েছে, ওনার সঙ্গে আবারও ফিরে আসবেন, কিন্তু আমি আবারও একবার রবীন্দ্র ঘোষের কাছে যাব। এই যে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা, আপনি বলছিলেন যে মাইনরিটি পার্টিকুলার কোন একটি সেল যার আপনি প্রেসিডেন্ট,
আপনি প্রায় এখানে 3000-এর উপর 3653টি ইনভেস্টিগেশনের কথা বললেন। এই 3653টা ইনভেস্টিগেশনে কি করুণ পরিস্থিতি আপনার সামনে ছিল, এবং সেটা কি আওয়ামী লীগের সময়ও ছিল, নাকি বর্তমান পরিস্থিতিতে তার মাত্রাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে রবীন্দ্রবাবু? আওয়ামী লীগের সময় আমরা ইনভেস্টিগেশন করেছি, ওনারাও অনেক অন্যায় করেছে, এটা ঠিক, এটা তো ইনভেস্টিগেশন আমাদের আছে। সেখানে যদি 2000 হয়, আর ওনাদের সময়ে এখন বর্তমানে এখন ইন্টারিম গভর্নমেন্টের সময়ে 3000 পারিয়ে গেছে। এটা তাও শর্ট পিরিয়ডে, 3 মাসে 3000। এখন প্রশ্ন হচ্ছে আরো এতদিন পর্যন্ত আমরা ইনভেস্টিগেশন জিজ্ঞাসাবাদ করি, মানুষের রেকর্ড বিশেষ করে তাদের মানে ওরাল এভিডেন্স গুলা নেই, ডকুমেন্টারি এভিডেন্স গুলা নিয়ে আমরা সরকারকে জমা দিই। সরকার যদি পদক্ষেপ না নেয় তাহলে আমরা নিয়ম হলো যে ইস্তাম্বুল প্রটোকল, ইন্টারন্যাশনাল প্রটোকল সরে আমরা যাই, এটা হলো আমাদের কাজ। এটা ওনারা কোনোদিন বলে নাই আপনার রিপোর্ট মানে ভুল আছে। মানে ওনারা বলতে আওয়ামী লীগের কথা বলছেন? আওয়ামী লীগের সময়? আওয়ামী লীগের সময়। আচ্ছা, এখন এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময় যেভাবে বেড়ে গেল, আওয়ামী লীগ হয়েছে, জাতীয় পার্টির সময় হয়েছে, বাবরি মসজিদকে কেন্দ্র করে। আচ্ছা রবীন্দ্রবাবু, একটা কথা আমাকে একটু উত্তর দেবেন, এই যে ইন্টারিম গভর্নমেন্ট, বিএনপি আর জামাত, এদেরকে একসঙ্গে মিলিয়ে দেখাটা কি উচিত হবে? মানে এরা সবাইকে এক? আমি সবাইকে এক মনে করতে পারি না, কারণ এখানে কিছু বিএনপির মধ্যে আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলতে পারি, বিএনপির মধ্যে কিছু প্রগতিশীল লোক আছে, আচ্ছা আমি দেখেছি, কিন্তু আমি আর কিছু দেখেছি আওয়ামী লীগের মধ্যে কিছু প্রগতিশীল লোক আছে, ওনাদের অনেককে আমি চিনি, আমার বন্ধু হাইকোর্টে প্র্যাকটিস করে, জাস্ট এপিডেট ডিভিশনে হাই সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে, ওনাদেরকে আমরা দেখেছি, ওরা বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়কে অনেকটা সহযোগিতা করেছে। কিন্তু আমরা এই পিরিয়ডটা দেখে আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছি, আমাদের মা বোন এখানে টিকতে পারবে কি পারবে না। আর এই যে ল্যান্ড গ্র্যাবিং এর কথা আপনাকে বলি, জোর করে জমি দখল করা, জোর করে মেয়ে দখল করার জন্য মায়া কান্না। আচ্ছা মনিরুজ্জামান, জোর করে মেয়ে দখল, মেয়েদের শ্লীলতাহানি, সম্পত্তি দখল, একের পর এক অভিযোগ, এবং এই প্যানেলে বসে থাকা রবীন্দ্র ঘোষ একই অভিযোগ করছেন। আমি আপনার উদ্দেশ্যে আমি আপনার থেকে উত্তর নেব, একটা বিরতি নিচ্ছি, বিরতি এটাই লাস্ট আমাদের আজকে ব্রেক, এটা নেব, নিয়ে অবশ্যই ফিরে আসবো, সঙ্গে থাকুন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় হিংসা বেড়েছে, কিছুক্ষণ আগে রবীন্দ্র ঘোষ বলছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঠিকঠাক চলা দায় হয়ে পড়ছে, তার কারণ এই যে কারোর উপর কোনো নিয়ন্ত্রণ নেই। অন্তর্বর্তীকালীন সরকার চলার সময় মহিলাদের শ্লীলতাহানি, মহিলাদের প্রাণ, তাদের সম্মান সব নিয়ে প্রশ্ন উঠছে। মনিরুজ্জামান, আপনি কি বলবেন? আপনিও কি কন্ডেম করবেন এই জায়গাগুলোতে? মানে আপনি কি নোটিস করেছেন এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের, যদিও আপনারা সরকার চালাচ্ছেন না? শুনতে পেয়েছেন? আপনি অডিওটা মিউট করে রেখেছেন মনে, অডিওটা একটু ওপেন করুন ফোনের। হ্যাঁ জি, হ্যাঁ এবার বলুন। আপনি কোশ্চেনটা একটু আমি কোশ্চেনটা আবার রিপিট করছি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় হিংসা বেড়েছে, উত্তেজনা বেড়েছে, নারীদের সম্মান লুট হয়েছে, নারীদের আপনার ইজ্জত আবরু নষ্ট হয়েছে, সম্পত্তি লুট হয়েছে, এবং রবীন্দ্র ঘোষ একটা মানে তালিকা দিয়ে বলছিলেন যে আওয়ামী লীগের সময়ও হয়েছে, কিন্তু তার থেকে ঢের বেশি এই সময়টায় হয়েছে। আপনি মানেন বিষয়গুলোকে? লার্নেড প্লিডার ওনার কথার কোশ্চেনে আমি একটু কথা বলতে চাই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের শিক্ষক ডক্টর আবুল বারকাত, উনি আমার সরাসরি শিক্ষক, উনি আওয়ামী ঘরানার একজন বুদ্ধিজীবী, এবং উনি এই বাংলাদেশের আমাদের যে আমরা মাইনরিটি বলতে চাই না, আমি সংখ্যালঘু বলতে চাই না, হিন্দু ভাই বোনদের যে সম্পত্তি 80% সম্পত্তি গ্রাস করেছে এই আওয়ামী লীগ নেতারা, তার স্যারের এই ডক্টর আবুল বরকাত স্যারের গবেষণাপত্রে। কিন্তু তারা সবসময় দোষ চাপাতে চায় আমাদের বিএনপি। আচ্ছা, একটা ছোট্ট মাঝখানে ইনপুট করি, যে সমস্ত বাংলাদেশিদের আমরা কলকাতায় পাচ্ছি বা যারা
বর্ডার ক্রস করে আসছে তাদের যখন আমাদের প্রতিনিধিরা জিজ্ঞেস করছেন, তারা কিন্তু বলছেন আওয়ামী লীগের সময় ভালো ছিল, রাত্রেবেলায় বাইরে বেরোনো যেত, মেয়েরা বাইরে বেরোতে পারতো, কিন্তু এখন নাকি সেই পরিস্থিতি নাই। এটা ওনারা বলছে, এটা আমরা তৈরি করছি না, এটা যারা বর্ডার পেরিয়ে, এখনো তো আপনি জানেন যে কলকাতায় খুঁজলে এখনো 5,000 10,000 বাংলাদেশিকে পাওয়া যাবে, মানে যারা শুধু চিকিৎসা করানোর জন্য এখানে এসেছেন। তারা বলছে যে আওয়ামী লীগ বেটার ছিল, এই অন্তর্বর্তীকালীন সরকারের চাইতে অনেক বেটার ছিল। এখানে কারা পালিয়ে গেছে বাংলাদেশ থেকে আপনাদের বুঝতে হবে। এখানে যারা এই 17 বছর মানি লন্ডারিং করেছে, যারা মানুষের উপর অত্যাচার করেছে, অন্যায় করেছে, মানুষকে ফিজিক্যাল অ্যাসাল্ট করেছে, নিরীহ মানুষদের, তারা নিজেদের অপরাধ বোধ থেকে তারা অনেকে পালিয়ে গেছে। আপনাদের ওখানে পালিয়ে আসেনি, কেউ পালিয়ে আসেনি, ভুল করছেন, কথা উল্টো করুন, কেউ পালিয়ে আসেনি। আচ্ছা উনি একটু উত্তর দিন, উনি উত্তর দিন। তাহলে আপনি কার কথা বলছেন আপনি? না মনিরুজ্জামান বাবু একটু শুনুন ভালো করে প্রশ্নটা। দেখুন, আমি একজন ডাক্তার এবং বাংলাদেশের অনেক রোগী আমার আছে, এবং বাংলাদেশের রোগীদের যখন জিজ্ঞাসা করেছি তখন তারা বলেছে শেখ হাসিনার সময় অনেক ভালো ছিল আমরা ডাক্তারবাবু, এখনকার থেকে অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল, এবং এখানে ছিলাম আমরা। শেখ হাসিনার সময় ভালো যদি থাকে তাহলে শেখ হাসিনা কেন পালিয়ে যাবে? সে প্রাণ বাঁচাবার জন্য আশ্রয় নিয়েছে, পালিয়ে আসেনি, সেলফ ডিফেন্স অবশ্যই সবাই করতে পারে, পালিয়ে আসেনি। শুনুন শুনুন, আপনি যে এক মিনিট আপনি যে কথা বলছেন শুনে রেখে দিন, শুনুন, যদি ভারত আপনাদেরকে সহযোগিতা না করে আপনাদের দুমুঠো অন্ন জুটবে না, আল্লাহ দয়াতে বলেন আর ঈশ্বর দয়াতে বলেন। তার কারণ শুনুন, আমি বলছি আপনাকে, যদি ভারতের বর্তমান সরকার যে স্বাস্থ্য পরিষেবা বন্ধ করে দেয়, আপনি মিলিয়ে নেবে প্রতিদিন কয়েক হাজার মানুষ বাংলাদেশে বিনা স্বাস্থ্যে মারা যাবে। ভারতের দোষ, আপনি ভারতের কথা বলেছেন, আমি আপনাকে বলি, আপনি দয়া করে শুনুন, আপনি কথা উল্টো করুন, আগে আপনি কথা উল্টো করুন যে ভারত বিদ্বেষ না, ভারত কখনো বিদ্বেষ করে না কারোর সাথে। আমরা ভারত, শুনুন আমি আপনাকে আবার বলছি, আমি একজন সনাতনী হিসেবে বলছি, আমি একজন সনাতনী হিসেবে বলছি আপনাকে, আমাদের কোন সনাতন ধর্মের যারা আমরা গুরুগিরি করি, যেই হোক না কেন, সনাতন ধর্মে কোনো ব্যক্তি কুশিক্ষা দেয় না, যুদ্ধের কথা বলে না, কুসংস্কার দেয় না, যত কুসংস্কার যুদ্ধের ঘোষণা করছেন। আপনার দায়িত্বশীল কোন নেতা এ কথা বলেনি, আমাদের বিএনপি কোন দায়িত্বশীল নেতা বলেনি। একটা মিনিট আমি বলি, বিএনপির মেঠো মানুষের একটা মিনিট না মনিরুজ্জামান সাহেব, ভারত আমাদের বন্ধু প্রতিম, না বন্ধু প্রতিম আপনি বলেছেন, কিন্তু বাংলাদেশে যারা এই ধরনের কথা বলেছে তাদের বিরুদ্ধে তো আপনারা কোনো ব্যবস্থা নেননি, অন্তর্বর্তী সরকারের কোনো ব্যবস্থা নেয়নি। ঠিক আছে, চিন্ময় কৃষ্ণ প্রভুকে আদালতে নিয়ে যাওয়া যাচ্ছে না, আইনি পরিষেবা দেওয়া যাচ্ছে না, আপনারা কই রাস্তায় দাঁড়িয়ে তো প্রতিবাদ করে বলেননি যেটা বিএনপি স্ট্যান্ড, উনি অভিযুক্ত, ওনাকে আইনি পরিষেবা দেওয়া উচিত, তারপর বিচার ব্যবস্থার মাধ্যমে দোষী হলে দোষী হবেন। কিন্তু আপনারা তো বিএনপি থেকে রাস্তায় নামেননি একবারও। আপনাদের ভয় কোথায় এত? আপনার ভয়টা কোথায়? আমাদের সাবজেক্ট ম্যাটার না, শোনেন, স্কুল আমাদের সাবজেক্ট ম্যাটার না, কিন্তু আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করা এটা আমাদের হেডেক। চিন্ময় কৃষ্ণ প্রভুকে হয়ে আপনারা, চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনি পরিষেবা পেল না, তার জন্য আপনারা তো রাস্তায় নেমে প্রতিবাদ করেন। আপনারা তো রবীন্দ্র ঘোষের মতো যারা আইনজীবী, যারা হেল্প করতে যাচ্ছে, তাদেরকে তো মোরাল সাপোর্ট দেননি একবার। আওয়ামী গুন্ডারা ঢুকে অপকর্ম করছে। আজকে আর হাতে সময় নেই, আবারও সবাইকে ধন্যবাদ জানাই। একজন বর্ষিয়ান মানুষ, তিনি আমাদের সঙ্গে প্রথম থেকে শেষ অবধি থাকলেন রবীন্দ্র ঘোষ। আপনার লড়াইকে আবারও আমরা সেলুট করি। আমি চাই যে আপনি আগামী 2 তারিখে এই মামলাটি চট্টগ্রাম আদালতে তুলতে পারুন এবং সুবিচার দিতে পারুন আপনার জায়গা থেকে। এরপর বিচার ব্যবস্থা দোষী হলে দোষী, নির্দোষ হলে নির্দোষ প্রমাণিত হবে, সেটা নিয়ে আমাদের কোনো কথা নেই। আপনিও সাহায্য করুন, আপনার তো উচিত সাহায্য। অনেক ধন্যবাদ। সময় নেই, সবাইকে ধন্যবাদ জানাবো। আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করব, কিন্তু আবারও আমি আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম, আগামী 2 তারিখে
যেদিন মামলা কোর্টে উঠবে রবীন্দ্রবাবুর কাছে আমার হাত জোড় করে অনুরোধ যে 2 তারিখে রাত্রেবেলায় আপনি আমাদের প্যানেলে একটু সময় দেবেন, তাহলে আমরা 2 তারিখে কি ঘটনা ঘটলো আপনার থেকে আমরা জানতে পারবো। আমি আবারও আরেকবার আপনার কাছে আভারী, আমি হাত জোড় করে আপনার কাছে অনুরোধ করছি আগামী 2 তারিখ রাতের প্যানেলে আপনি আমাদের সঙ্গে থাকবেন, একটু সময় দেবেন। আমি বুঝতেই পারছি এতক্ষণ ধরে বসে থাকা, আলোচনা শোনা হয়তোবা খানিকটা আপনার শারীরিক কারণে সমস্যা হতে পারে, কিন্তু অবশ্যই পরে আপনি থাকবেন আমাদের সঙ্গে, এই অনুরোধ ক্যালকাটা নিউজের পক্ষ থেকে থাকলো আপনাকে। আজকে এই পর্যন্তই রাখছি, শেষ করবো আজকের অনুষ্ঠান। আল্লাহ বল, সবাইকে আরও আরেকবার ধন্যবাদ জানাবো, আপনাদেরকেও জানাবো সোশ্যাল মিডিয়া ইউটিউবে অনুষ্ঠান শেয়ার করুন এবং পরবর্তী সময় অনুষ্ঠান দেখুন। নমস্কার।